ওকে। আপনাদের অনেকেরই একটা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ইয়া ছিল যে অ্যাসাইনমেন্ট কোথায় সাবমিট করবেন, রাইট? তো অ্যাসাইনমেন্টের জন্য আমি আপনাদেরকে একটা ফর্ম এখনই তৈরি করে দিচ্ছি। সেই অ্যাসাইনমেন্টের ফর্মটা আপনারা ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে ফিল আপ করা শুরু করবেন। আহ, উম, স্যার অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে দেওয়ার ব্যবস্থা করলে আরো ভালো হতো। আমরা ফেসবুক গ্রুপে শেয়ার করলাম, একজনের গুলো দেখলাম, তাহলে আমাদের মোটিভেশনটা আরো একটু বেশি কাজ করবে। আমার কাছে যেটা মনে হয় যে অ্যাসাইনমেন্ট যদি পাবলিশ করা শুরু করেন এত মানুষ, মেন নোটিশ গুলো কি খুঁজে পাবেন কিনা আপনারা? এক্স্যাক্টলি যদিও স্যার। যদিও ফিচার করা যায়, আদার বিষয়গুলো করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োজনের সময় আসলে অনেক সময় আমি ফিচারও করতে ভুলে যাই। এই জায়গা থেকে আমি আর কি অ্যাসাইনমেন্টের জন্য নিজস্ব একটা লিঙ্ক সাবমিট করি। যদি আপনার কাছে মনে হয় যে এটাও একটা মানে গ্রুপে পোস্ট করাটাই বেটার, তো আমরা আরেকটা ট্রাই করতে পারি আর কি। জি জি, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে থেকে একজনকে যদি মডারেটর বানিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে স্যার আপনার নিজের অ্যাপ্রুভ করা লাগবে না। আমরা নিজেদের হয়তো একটু দেখে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাই এমন কন্টেন্ট অ্যাপ্রুভ করলাম না, না না। যদি কেউ উল্টাপাল্টা কিছু হুম লেখে এরকম কিছু হুম অ্যাপ্রুভ হুম। করলাম না, এই এরকম যে করা যাইতে মোটামুটি, পারে। হ্যাঁ, ওই যে অনেকেই পোস্ট ইয়া করেছেন। গুড। এই যে আচ্ছা, এই যে কাউসার সাহেব, আননেসেসারি কন্টেন্ট গুলো পাবলিশ করার দরকার নেই। আমি এটা পাবলিক করে দিচ্ছি, আপনারা এটা পাবলিকলি ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, মিস ইউজ করলে অবশ্যই এটা আবার ব্লক হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাই। আসলে ওই আমি ফেসবুকে এখনো অ্যাড হইতে পারিনি, মানে মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে এখনো সবাই অ্যাড হতে পারে নাই তো। মাত্র 40 জনকে অ্যাড করেছি বা 50 জনের মতো অ্যাড হয়েছে, বাকি আমি সবাই এখনো ইয়া। আসলে আমি ফার্স্ট টাইম একটা ভুল লিংক দিয়েছিলাম আর কি, প্রোফাইল ভুল করে হয়ে গেছিল আর কি। পরে আবার আমি পাঠিয়েছিলাম, ওটা অ্যাপ্রুভ হবে কিনা আমি জানি না আর কি। যদি আপনার ক্রাইটেরিয়া সবগুলো ফিল আপ করে থাকেন তাহলে হয়ে যাবে, প্রবলেম নাই। ঠিক আছে, আর যদি প্রবলেম হয় তাহলে আবার জয়েন হবে না। তাই আমি এখন পর্যন্ত কাউকে ইয়া করি নাই। শুধুমাত্র এটা মাথায় রাখবেন যে মেইন অ্যাকাউন্টটাই শুধুমাত্র আপনি ইয়া করবেন, হ্যাঁ। মেইন অ্যাকাউন্ট বলতে গেলে আপনাদের এই গ্রুপে যে অ্যাকাউন্ট আছে ওই গ্রুপ, ওই অ্যাকাউন্টটাই শুধুমাত্র অ্যাপ্রুভ হবে। এই যে আপনাদের এই গ্রুপে যাদের অ্যাকাউন্ট আছে, অনেকে আছে না মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে, তো ওই হ্যাঁ ক্ষেত্রে আমি শুধু তো মেইন অ্যাকাউন্টটা ইউজ হবে। ভাই আমি তো এটা দিয়েই দিছিলাম, বাট আমার তো এটা এখনো অ্যাপ্রুভ করে নাই। হুম। না, বললাম তো সবাই এখন অ্যাপ্রুভ হয় নাই। অনেক মানুষের রিকোয়েস্ট, তো আমি নিজেও কয়েকটা করেছি, আবার আরো কয়েকজন এটা অনেকেই করেছে। তো সেই জন্য এখন কথা হলো একটু সময় লাগতেছে আর কি। তবে টোটাল কত, 50 না 60 জনের মতো এখন জয়েন হয়েছে মাত্র। আমরা যদি একটু মেম্বার লিস্ট দেখি, এই যে মেবি সামথিং 45-50 জনের মতো জয়েন করা হয়েছে। বাকিরা জয়েন হয়ে যাবেন এখন। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তাদের তো আর কোনো প্রবলেম নাই, তারা জয়েন হয়ে যাবেন। যারা এখনো ফর্ম ফিল আপ করেন নাই, কিছুই করেন নাই মেসেঞ্জারে জয়েন হওয়ার জন্য, এই যে পার্মানেন্ট গ্রুপে এই লিঙ্কে চলে যাবেন। পার্মানেন্ট লিঙ্ক থেকে এই যে আপনাদের কমিউনিটি মেসেঞ্জার গ্রুপ জয়েন লিঙ্কের এই যে এই ফর্মটা ফিল আপ করে দিবেন। আমি এই ফর্মের লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি। তো যারা জয়েন হয়েছেন অথবা যারা অলরেডি ফর্মটা একবার ফিল আপ করে ফেলছেন তাদের কিন্তু আর এই ফর্মটা ফিল আপ করার দরকার নেই। এখানে বলে দেওয়াই আছে ক্রাইটেরিয়া গুলো যে তো একটা কথা ছিল আর কি। রিজেক্ট না হওয়ার জন্য কি কি বিষয় শর্ত আছে সেই জিনিসগুলো যে এখান থেকে কিন্তু আপনি একবার পড়ে নিলেই আমার মনে হয় না এখান থেকে আর পর রিজেক্ট হবেন আপনি। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন পার্ট কিন্তু শুরু হলে কিন্তু শেষই হবে না, দেখা যাচ্ছে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন আসতেই না থাকবে। আমি just সেই একটা জায়গা থেকে কোশ্চেন আমরা, করতাম, সেটা হচ্ছে হ্যাঁ মানে বলেন। যদি ফেসবুক মেসেঞ্জার ইউজ করা না হয় তাহলে মানে কিভাবে কি করতে পারি সেটা একটু বলতে পারবেন? মানে এটা কোনো ওয়ে আছে? আমরা তো ফেসবুক মেসেঞ্জারটাই বেশি অ্যাক্টিভ থাকি কমিউনিটি গ্রুপের জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে ফেসবুক মেসেঞ্জারটা ইস্যুস, আমরা আগে ইমেল করতাম, বাট ইমেলটা এখন প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর ইমেল প্রয়োজন পড়ে, যার জন্য নর্মালি ইমেলটাও মানে কাভার আপ করতে পারে না। তো সেই জন্য এটাও আরেকটা প্রবলেম, বুঝতে পারছেন? তো সবচেয়ে বেস্ট হয় যদি জি। ইউজ করা যায় আর কি এই কোর্সের পারপাসে। না ভাই, মেসেঞ্জারই ঠিক আছে। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুটোই পারফেক্ট। ইমেল অনেক হুম সময় অনেক ইমেল চলে আসে, মূল্যবান ইমেল থাকে। সেক্ষেত্রে
সাপোর্ট টাপোর্ট পরিচিত সব দিক দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বেস্ট আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনারা মেবি আপনাদের মধ্যে কেউ একজন মেবি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল, তাই না? জি আছে জি জি গ্রুপটা? স্যার গ্রুপটা কি রান করছে? আছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ গ্রুপটা এখনো আছে। আচ্ছা, গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেন, আমি আর যারা জয়েন হয় না তারা জয়েন হয়নি। যদি আব্দুল্লাহ মামুন স্যার যদি উনি মেসেজ হোয়াটসঅ্যাপেও কানেক্ট থাকতে পারে, তাহলে উনি আপডেট গুলো পেয়ে গেল। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা গ্রুপের ভালো। লিংকটা দিয়ে দিতেছি এখনই। এই যেটা একটা পেয়েছি। আবার কোনো মাল্টিপল গ্রুপ তৈরি হয়নি তো নাকি? না না একটা গ্রুপে তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি একটা নাম্বার দিই, এই নাম্বারটা আমাকে একটু অ্যাড করে দেন তো। আমাকে এই নাম্বারে একটু অ্যাড করে দেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দিতেছি স্যার। আর আমাকে অ্যাড করে অ্যাডমিন করে দিন 53380633। আচ্ছা, ওকে, ডান। তাহলে আমরা একটু টপিকে যাই। আমরা গত ক্লাসে একটা ভালো একটা লম্বা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সবাই ওই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো আসলে আমাদের এই পুরো কোর্সের যে মূল পয়েন্ট বা মূল টপিকটা সেটা থেকে শুরু করব। ওকে, তো প্রথমত আবার একটু ক্লিয়ার করে দিই, আমাদের HTML CSS এই ক্লাসটা রাখার একমাত্র প্রয়োজন ছিল হলো বিহাইন্ড দ্য সিন কনসেপ্টটা জানা, যে আসলে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো এটারই কি হচ্ছে বিহাইন্ড দ্য সিনে এগুলোই কনভার্টেড হচ্ছে, এই জিনিসটা ইনশিওর করা। আর দ্বিতীয়ত মাঝে সাঝে বা কালে ভাদ্রে আমাদের কি হইতে পারে, আহ কিছু খুঁটিনাটি সিএসএস HTML ব্যবহার করা লাগতে পারে, সেটাও আমরা একটা ইনসিওরিটি রাখা। দুইটা বিষয়। আর লাস্ট আরেকটা বিষয় হলো ভবিষ্যতে হয়তো বা আমাদের অনেকেরই কি থাকতে পারে, একটা ড্রিম থাকতে পারে যে আমি আসলে ওয়ার্ডপ্রেসকে শুধু কাস্টমাইজেশন পর্যন্তই শিখবো না, আমি এটাকে ডেভেলপমেন্ট পর্যন্ত শিখবো, কিন্তু আমি হয়তো বা HTML CSS এর কনসেপ্টটা বুঝতেছি না, বা ওদের জন্য জাস্ট একটা বলা যায় ফাউন্ডেশনের একটা ফান্ডামেন্টাল ক্লাস, ফাউন্ডেশনও তো না, এটা একটা ফান্ডামেন্টাল ক্লাস হিসেবেও ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, টোটাল কয়েকটা মোটিভের উপর বেসিস করে আমরা ক্লাস ওয়ানটা করেছিলাম। আমাদের আলহামদুলিল্লাহ প্রি রেকর্ডেড পার্টও ক্লিয়ার, আমাদের প্রি রেকর্ডেড পার্টের কোনো প্রবলেম নাই। মার্জিন প্যাডিং বিষয়টা আছে, এটা আমরা ইনশাল্লাহ ওয়ার্ডপ্রেসেও করতে পারবো, এটা আমাদের তেমন কোনো কি হবে না, মানে হ্যাম্পার করবে না আমরা এটাকে যদি না শিখে যাই। ওকে, আজকের ক্লাসটার টপিকটাই শুরু হচ্ছে CMS দিয়ে। স্যার আমার ওকে, একটা কোশ্চেন আছে। হ্যাঁ আমি কোশ্চেন নিচ্ছি, দাঁড়ান। কোশ্চেনের আগে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। আজকে আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেই সফটওয়্যারটা আপনারা এখন ডাউনলোড করে ফেলেন। আহ, এই লিঙ্কে যাবেন। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে গিয়ে এখানে সফটওয়্যারটা যে ভার্সনটা যে 8.0.30 এটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ডাউনলোড করে নেন। করা আছে। যাক, যাদের করা আছে তাদের তার প্রয়োজন নেই, যাদের করা নেই তারা ডাউনলোড করে নেন। ঠিক আছে, এরপরে যদি কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারে তাহলে আমি ইনস্টলটাও দেখা দিব। আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেন কার ছিল, যদিও কোয়েশ্চেন নিতে চাচ্ছিলাম না, কি জানি বললো যে কোয়েশ্চেন আছে। হ্যাঁ, সামাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম যে ওই হোমওয়ার্কের বিষয়টা আমি বুঝতে পারিনি, মানে জমা দিবেন কিভাবে? আচ্ছা, তাহলে এক কাজ করি, হোমওয়ার্কটা আপনারা গ্রুপেই পোস্ট করেন, কেউ এটাকে মিসইউজ করার দরকার নেই। হ্যাঁ, আমি সবাইকে পারমিট দিয়ে দিচ্ছি, সবাই এখন থেকে অ্যাট এ টাইম পোস্ট করতে পারবেন। আর হ্যাঁ যেগুলো হ্যাঁ অলরেডি এটাই ভালো হবে। ঝুলে আছে যেগুলো, সেগুলো আমি অ্যাপ্রুভ করে দিব না। হ্যাঁ, ওকে। জি স্যার এটাই ভালো হবে। পোস্টার ঠিক। পোস্ট ওকে ওকে ওকে। এখন থেকে সবাই গ্রুপে জয়েন দিবেন। এখন তাহলে ওকে, গ্রুপে জয়েন দিলেই না, তাহলে গ্রুপ থেকে আমরা একটা রিভিউ করে দেন আমরা ইনশাল্লাহ ইয়া করতে পারবো। ওকে, আর একটা বিষয় ভালোভাবে বুঝিয়ে দিই, গ্রুপ সংক্রান্ত বা আমাদের অ্যাডমিন থেকে যদি কোনো নোটিশ আসে, সেটা আমরা ইনশাল্লাহ ফিচার করে রাখবো। হ্যাঁ, এই যে ফিচার করা থাকবে, সেই ফিচার থেকে আপনারা আপনাদের কি গ্রুপ সংক্রান্ত বা নোটিশ সংক্রান্ত আপডেট গুলো নিয়ে নেবেন। ওকে, ঠিক জি আছে স্যার। স্যার। আরেকটা প্রশ্ন হলো যে ওই বর্ডার লিফট দিয়েছিলেন না স্যার? হ্যাঁ
ওখানে মানে বর্ডার লেফটটা একটু স্পেস রেখে দিব, এটা মানে কিভাবে দাঁড়ায় বুঝতে পারছি না। বর্ডার লিফট আপাতত দরকার নেই, কারণ বর্ডার লিফট আমি জাস্ট একজনের কোয়েশ্চেনের আনসার বাবদ করেছিলাম। এখন ওটাকে আপনি এখন মানে ইউজ করার দরকার নেই। ওখানে আনতে পেরেছি, কিন্তু মানে নিজের মন মতো আনতে পারছি না। মন মনে আনতে হলে পুরোটাই ডিসক্রাইব করতে হবে, পুরো 10 মিনিট লেকচার দিয়ে পরবর্তীতে বর্ডারটা ক্লিয়ার করতে হবে। ওটা জাস্ট খালি একটা কিউএনএ সেশনের মধ্যে ডিসক্রাইব ছিল। ঠিক আছে, আপাতত ঠিক বর্ডারটাকে এত মাথায় না নিয়ে আমরা ইনশাল্লাহ ওটাও ওয়ার্ড প্রেসে দেখবো, সমস্যা নেই। ঠিক ওকে। আছে স্যার, আচ্ছা, আমি আর আসসালামু কারো আলাইকুম। কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। হ্যাঁ, আমি একটু টপিকের একটা টপিক ক্লিয়ার করে দিই, যেন আসলে আমরা আবার নামাজের ব্রেক আছে 6:32-33 দিকে একটা নামাজের ব্রেক নিব আমরা। তো সেই জায়গা থেকে যেন আমরা নামাজটা অন টাইম পড়তে পারি। তো সেজন্য আমার মাথায় এটা ঘুরতেছে আর কি। তো সবাই একটু আমরা মিউট থাকি, এখন আর কোনো কোয়েশ্চেন নেন। ওকে, আপনাদেরকে আমি এই যে এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কের মধ্যে থাকা অলরেডি দিয়ে দিয়েছি। এই যে এই লিঙ্কের এই যে এটা, ঠিক আছে, কত, এই যে 8.0.30 এই ভার্সনটা আপনারা কিন্তু কি করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, অলরেডি আমি দিয়ে দিয়েছি এই যে এটা। লিঙ্কে আছে তো, আপনারা একটু কি এটা চেক করেন না, আমি জানি না। এই যে এখানে দেখেন ক্লাস ব্যাকআপ, মেসেঞ্জার লিঙ্ক সহ সকল লিঙ্ক। এটার যদি আপনি একটু ফাইলটা একটু ঘুরে আসতেন, এখানেই ছিল। ইভেন আমরা অনেকে ছিলাম যে গত ক্লাসে আমাকে অনেকে নক করেছেন রেকর্ডের জন্য। রেকর্ড আমি ওই দিন রাত্রের আমাদের ক্লাস কটায় শেষ হয়েছে, 8টা বাজে না? 8টা বাজে শেষ হয়ে আমি 10:30 বাজে রেকর্ড আপডেট করে দিছি। এই যে আমাদের রেকর্ড ভিডিও মানে উপরেই, এই যে, এই যে, কেন পাবেন না? এই যে কি সুন্দর এখান থেকে আছে, ক্লাস 2 HTML CSS ফ্লেক্সবক্স। ওকে, আজকে আমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হলো সিএমএস কি জিনিস, এই জিনিসটা এনশিওর করা। সিএমএস এর উৎপত্তি কেন হলো, এবং উৎপত্তি থেকে আসলে ওয়ার্ডপ্রেসের সম্পৃক্ততা কি। ঠিক আছে, সিএমএস এটা একটা শর্ট ফর্ম, যেমন এইচটিএমএল আমরা শুনেছি, নাম শুনেছি। শর্ট ফর্ম, এটা শর্ট ফর্ম ছিল। ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএস এরও সেম একটা শর্ট ফর্ম আছে। এটা শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। সিএমএস এটা একটা শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তো 1993 সালে আমরা জানি যে ওয়েব অফিসিয়াল ভাবে কি করে, পাবলিকলি কাজ করা শুরু করে, এবং 1995 সালে এটা টার্নওভার বা এটার যদি আমরা ইউজার যদি চেক করি, যদি আগে মানুষরা যদি অনলাইন বা এই যে কমিউনিকেটিং সিস্টেম যদি মানুষ আগে ব্যবহার করতো যদি 5-10 লাখ, সেটা 20 গুণ বেড়ে প্রায় 2 কোটি হয়ে যায়। এটা জাস্ট 1 বছরের আপডেট, এরপর আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বর্তমান সময়ে আমরা জানি 500 কোটি বা 600 কোটি আমরা বলে থাকি। মানে এখন বর্তমানে যদি একুরেট যদি নাম্বার ধরতে হয়, 550 থেকে 80, 580 কোটি মানুষ কি করে এখন বর্তমানে ইন্টারনেটের সাথে কানেক্টেড। পৃথিবীতে মানুষই আছে কয়জন, 800 কোটি। তাহলে আমরা বুঝতে পারছি এটা কত বড় একটা প্ল্যাটফর্ম, এবং মানুষ এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড রয়েছে। এখন কথা হলো 1993-94 সালের যে প্রথম ওয়েব ইন্ট্রোডিউসটা হয়, আপনি যদি আজকে ওই সময়টায় যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, আপনাকে তখন কি করা লাগবে, কোডিং করা লাগবে। HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করতে হবে, CSS দিয়ে স্টাইল করতে হবে, অ্যাডভান্স কিছু কাজের জন্য আপনাকে জাভা স্ক্রিপ্টের ব্যবহার করতে হবে। তো এগুলো একটা কি ওয়েল প্যাটার্ন ছিল। ঠিক আছে, তো এখন কথা হলো এই যে ওয়েল প্যাটার্ন থেকে আবার সিএমএস এর উৎপত্তি হওয়ার রিজনটা হলো, দেখেন, আপনাদের নিজেদেরকেও যদি আপনারা তাকান 2025 এসেও আমরা আসলে অনেকেই, যখন আমি কোডিং শেখাচ্ছি আপনারা কোডিং এর প্রতি তেমন একটা আসক্তি না, তাই না? আপনারা যখনই আমরা একটু কোডিং সম্পর্কে আলোচনা করলাম, তখনই দেখবেন যে কোডিং সম্পর্কে আপনি যে আলোচনা করলে স্যার মাথায় ঢুকে না, স্যার কিছু বুঝতেছি না, তাই না? কি এরকম কি ফিল আসে না? এরকম ফিল হচ্ছে? এই যে আপনি যে আসলে কোডিং একটা বিরক্তি ভাব নিজের কাছ থেকে আপনি বুঝতে পারছেন, ওটা 1993 পর থেকেই এই একটা প্রবলেম ছিল, যে হ্যাঁ, আগে কমিউনিকেশন সিস্টেম বিল্ড করার জন্য অনেক জটিল জটিল ল্যাঙ্গুয়েজ ছিল। ওই ল্যাঙ্গুয়েজের অনুপাতে তো HTML অনেক সহজ, তাই না? অনেক সহজ। কিন্তু সেই জায়গা থেকে অনেক সহজ হওয়ার পরেও আমরা HTML-টা বা CSS-টাকে আমাদের আহ, মানুষরা কি সব সব মানুষরা অ্যাডাপ্ট করতে চাচ্ছিল না। তো এই এই প্রবলেমটা কি করলো, কিছু ডেভেলপাররা কি করলো, অ্যারাইজ মানে নিজেরা একটু চিন্তা করলো যে আসলে এই মানুষরা তো
আম, এই টেকনোলজি ব্যবহার করতে চাচ্ছে না, রিজনটা হলো এগুলো বানাইতে কষ্ট বা ম্যানেজমেন্ট করতে কষ্ট, মনিটর করতে কষ্ট। একটা ওয়েবসাইট উনি বানাচ্ছে, এই ওয়েবসাইটটাকে যদি আপনি এখন ইউজার ফ্রেন্ডলি বা ডাইনামিক করতে চান, ওয়ার্ডগুলো আমি একটু পরে হয়তো মিন করবো, বাট আমি জাস্ট খালি বলে যাচ্ছি ডাইনামিক কি জিনিস। তো ডাইনামিক করতে চান তখন কিন্তু আমাদের আসলে আহ, একজন ডিজাইনার লেভেল পার্সনকে হায়ার করতে হচ্ছে। তো তার মানে এই কাজগুলা বা একটা ওয়েবসাইট ক্রিয়েশন কনসেপ্টটা তাও আবার কি হয়ে যাচ্ছে, একটা সার্টেন বর্গ মানুষের কাছেই চলে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছি? তো তার মানে ওয়েবসাইটের যে টার্গেট ছিল যে মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তি কি করতে খুব সহজে ব্যবহার করতে পারবে, মানুষ করতে পারছে, বাট সবার জন্য সেটা কি না, ও বলা যায় যে সবার জন্য এটা এখনো পর্যন্ত ব্যবহারের উপযুক্ত হচ্ছে না। 2000 সালে এই সেম চিন্তাটা নিয়ে কিছু ডেভেলপার চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এমন একটা সিস্টেম বানাই যেখানে আসলে ইউজারদেরকে কোডিংই দেখানো লাগবে না, বা ইউজারদের কোডিং পড়া লাগবে না, কোডিং করা লাগবে না। সে কোডিং ছাড়াই খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবে, খুব সহজে। ঠিক আছে? তো এই যে ডেভেলপার গুলো আসলে আহ, এই একটা টেকনোলজি বানায়, এটা আসলে খুবই এরকম না যেটা খুবই একটা মানে স্পেসিফিক ডেভেলপার। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে বিসিএস ক্যাডার কোশ্চেনে যে সিএমএস তৈরির জনককে, ঠিক আছে, এরকম ভাবে আসলে কোনো নাম মেনশন করা হয় না যে কোন ডেভেলপার কারা করেছে। বাট এভাবে বলা আছে কিছু ডেভেলপাররা এভাবে চিন্তা করেছে, এবং এই চিন্তা অনুসারে 2000 সাল থেকে সিএমএস এর যাত্রা শুরু হয়েছে। এখন সিএমএস এর মোটিভটা কি ছিল? সিএমএস শর্ট ফর্ম, ফুল ফর্মটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। খুব সহজ করে এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে খুব সহজেই ওয়েব কন্টেন্ট ম্যানেজ করা যায়। সহজ করে বললে কি হবে, এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে খুব সহজে ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট করা যায়। ঠিক আছে? ওকে। তো এটা একটা সিস্টেম তারা তৈরি করলো। এই সিস্টেমের আন্ডারে এখন মানুষরা তাদের নিজস্ব সফটওয়্যার ডেভেলপ করা শুরু করলো। আমরা যেমন একটা নাম শুনছি পপুলার, সেটা হলো ওয়ার্ডপ্রেস। বিষয়টা কি বুঝতে পারছি? তো যদি আমি এখন এখানে সিএমএস সফটওয়্যার লিস্ট লিখে যদি সার্চ করি, এই যে সিএমএস সফটওয়্যার লিস্ট লিখে যদি সার্চ করি, এখানে আপনি শুধু ওয়ার্ডপ্রেস নয় আরো কি পাবেন, 50-এর মতো সিএমএস এর লিস্ট নাম পাবেন। তার মানে এইগুলোই সিএমএস সফটওয়্যার। এখন তাহলে সিএমএস এর মধ্যে কি আবার সফটওয়্যারের মধ্যে কি বিষয়গুলো কি? সিএমএস ইজ লাইক একটা টেকনোলজি, ওই টেকনোলজিটাকে ব্যবহার করে ওর আন্ডারে থেকেই কি করে বিভিন্ন ধরনের সফটওয়্যার বিল্ড আপ হচ্ছে। আমরা যদি মোবাইলের কথা বলি, অ্যান্ড্রয়েড, তাই না? এই যে অ্যান্ড্রয়েড একটা কি টেকনোলজি, একটা বিল্ট ইন অপারেটিং সিস্টেম। সেই অ্যান্ড্রয়েডের ভিতরে এখন আমরা কি বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলোকে ব্যবহার হতে দেখছি, তাই না? ঠিক তেমনই ভাবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাও সেম। এটা হলো একটা টেকনোলজি, ওই টেকনোলজির আন্ডারে বিভিন্ন ধরনের সফটওয়্যার রান করছে। আপনারা হয়তোবা অনেকে হয়তোবা জুমলা নাম শুনেছেন, অনেকে দ্রুপাল নাম শুনেছেন। এগুলো অনেক পুরনো, ঠিক আছে, এবং এখনো পর্যন্ত এগুলোও কি অনেক মানুষ ইউজ করছে। বর্তমানে শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনারা এখন আরো অনেক নাম পাবেন যেগুলো এখানে আপনারা হয়তোবা নাও দেখতে পারেন। যেমন উইক্স, শপিফাই, এই যে উইক্স আছে, এটা ইসরায়েলি আছে, মানে উইক্সটা ইসরায়েলি। এরপরে শপিফাই আছে, ঠিক আছে, এই যে স্কয়ার স্পেস আছে, স্কয়ার স্পেস আছে। তো এই যে এগুলোও কিন্তু কি সিএমএস, যেগুলো লিস্টে নাই বর্তমান সময়ে, এগুলো কি খুবই জনপ্রিয়। ঠিক আছে, এগুলো কি অনেক জনপ্রিয় পর্যায়ে রয়েছে। তো এইগুলো ছাড়াও কিন্তু আরো আছে, যেমন উইবলি আছে, আমরা এটার নাম শুনতে পারি নাও শুনতে পারি। এই যে উইবলি আছে, আরো অনেক আছে, এরকম নাম খুঁজে বের করতে চাইলে অনেকগুলো আছে। ওকে। এখন কথা হলো, এত সফটওয়্যারের ভিড়ে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কেন চুজ করছি? এটাও একটা কোয়েশ্চেন হতে পারে, অথবা এই কোয়েশ্চেনের ধরনটা এভাবে হতে পারে, এতগুলো সফটওয়্যারের মধ্যে আমরা কোন সফটওয়্যারটাকে বাছবো, বা আমরা সফটওয়্যারটাকে বাছার জন্য আমরা আসলে কি ক্রাইটেরিয়াটা ফলো করব।
ওকে? তো এখন কথা হলো, আমরা যদি কোনো ক্রাইটেরিয়া মাথায় রাখি যে ভাই আসলে ওয়ার্ডপ্রেস কে ব্যবহার কেন করব, বা আমরা যদি আসলে বর্তমান 2025 এ যদি আমি আজকে চিন্তা করি যে আমরা আজকে একটা কি কোন সফটওয়্যার চুজ করব, তাহলে ওটার ক্রাইটেরিয়া গুলো কি হইতে পারে? তো অনেকগুলো ক্রাইটেরিয়া হইতে পারে। আমি যদি একটা বোল্ড পয়েন্ট কয়েকগুলো বলে দেই। বোল্ড পয়েন্ট গুলো কি কি? আমি একটা ডক ফাইল নিয়ে নিই আপনাদের সুবিধার্থে। ওকে, তো ধরেন আপনি যদি আজকে চিন্তা করেন যে কোন টেকনোলজি ব্যবহার করার জন্য আপনি আসলে টেকনোলজি চুজিংটা কিভাবে করবেন। ওকে, সর্বপ্রথম আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো পপুলারিটি। ঠিক আছে, নাম্বার ওয়ান পপুলারিটি, যেটা আসলে পপুলার কিনা। নাম্বার টু, ইউজার ফ্রেন্ডলি কিনা। এখন ইউজার ফ্রেন্ডলি এটা কি জাস্ট একটা ওয়ার্ড নাকি না? এখন ইউজার ফ্রেন্ডলি মানেটা হলো আহ, এটা ব্যবহার করাটা সহজ কিনা, নাকি এটা আবার ব্যবহার করতে কি করা লাগবে, আপনাকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে। ইউজার ফ্রেন্ডলি, এটা মানুষ ব্যবহার করতে সঠিকভাবে ব্যবহার করতে পারে কিনা। ফর এক্সাম্পল, আপনি যখন প্রজেক্ট বানাবেন আপনার ক্লায়েন্টের জন্য, আমাদের একটা সার্ভিস আমরা এইভাবে অফার করব যে আপনি যদি আমাদের থেকে প্রজেক্ট নেন, আপনাকে আরেকজন মেইনটেনেন্স ম্যানেজার আপনার লাগবে না, আপনি নিজের প্রজেক্ট নিজেই মেনটেন করতে পারবেন। এখন এই যে তাকে যে আমি যে একটা ওয়াদাবদ্ধ করছি আপনি নিজের প্রজেক্ট নিজে মেনটেন করতে পারবেন, তাহলে এইটা করার জন্য আমি আসলে তাকে কি করব, অবশ্যই একটা টিউটোরিয়াল দিয়ে দিব, গাইড করব যে আপনাকে এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই কাজগুলো এইভাবে করে। তো এই যে শেখানোর ক্ষেত্রে হোক, ব্যবহারের ক্ষেত্রে প্রোডাক্টটা কি ইউজার ফ্রেন্ডলি কিনা। ওকে, পপুলারিটি, ইউজার ফ্রেন্ডলি, এরপরে এইটার আসলে কি ক্লায়েন্ট বেস আছে কিনা। অনেক কিছু আছে পপুলার, কিন্তু কি ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের উপরে ক্লায়েন্ট অ্যাভেলেবিলিটি আছে কিনা। ক্লায়েন্টই যদি না থাকে তাহলে আমি সার্ভিসটা দিব কাকে? কোশ্চেন আছে না? তো তাহলে ক্লায়েন্ট আছে কিনা আমাকে এটাও চেক করতে হবে। পরবর্তী যে পয়েন্টটা হতে পারে সেটা হলো যে পপুলারিটি, ইউজার ফ্রেন্ডলি, ক্লায়েন্ট অ্যাভেলেবিলিটি, পর্যাপ্ত রিসোর্স আছে কিনা। এখন রিসোর্স বলতে আমি কি মিন করতেছি, দেখেন আমি হয়তোবা আপনাদেরকে আজকে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা দিচ্ছি। ওকে, এটা খুবই ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমি আপনাকে কোর্স চলাকালীন ওয়ার্ডপ্রেসটা কতটুকু দিতে পারবো, হয়তোবা 30%, 40%, হাইয়েস্ট গেলে 45%। তো বাকি যে 55%-এর যে যাত্রাটা, তো এটা আপনাকে নিজেকেই কি করতে হবে, এনশিওর করতে হবে, কারণ কেউ আপনাকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা টপিক কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে না। এটা সময়ও নাই, 2-3 মাস তো এটা তো আরো ইম্পসিবল। তো সেই জায়গাটায় এই যে আপনি যে আগামী যাত্রাটা যে আপনি করবেন সেটা তো অনেক জটিল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আপনি পর্যাপ্ত রিসার্চ রিসোর্স গুলো আপনি আমার থেকে না হলেও আপনি ডিফারেন্ট ব্যক্তিবর্গদের থেকে পাবেন কিনা। ঠিক আছে, নাম্বার 5 যেটা সেটা হলো কমিউনিটি আছে কিনা। আজকে আমরা হয়তো বা কাজ করতেছি, তাই না? এছাড়াও আম, আরো কোনো কমিউনিটি আছে কিনা যারা আমাদেরকে আসলে এই প্ল্যাটফর্মটাতে হেল্প করতে পারবে। ঠিক আছে, এখন কমিউনিটি বলতে গেলে শুধু এটা না যে শুধু হেল্পিং এর জায়গা, এখানে আপনাদের ইন্টারন্যাশনাল কিছু কমিউনিটি গ্রুপ আছে, ফোরাম আছে, ওই ফোরাম গুলোর সাথে আমাদের কানেকশন বিষয়গুলো মাথায় রাখতে হয়। তো এই যে অনেক কিছু দিক থেকে বিবেচনা করে আমাদের এই সবগুলো পজিটিভ আছে কিনা, এই জায়গা থেকে বেসিস করে মূলত আমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, তো যদি আমরা পপুলারিটির দিকে চিন্তা করি, আমরা যদি এখন সিএমএস সফটওয়্যার পপুলারিটি লিখে সার্চ করি, আপনি দেখতে পাবেন যে এটার একটা কি আছে, সুন্দর একটা পপুলারিটি। ওকে, আচ্ছা, তো যদি আমি এখন এখান থেকে ইমেজ নিয়ে আসি, এই যে দেখবেন যে এগুলো একটু ওল্ড ভার্সন মেবি, তারপর আমি একটু দেখাই। 2023 সালের সিএমএস সফটওয়্যার পপুলারিটির যে গ্রাফটা আছে সেখানে যদি দেখেন, সেখানে 64.9%
পপুলার যে সিএমএস সেটা হলো ওয়ার্ডপ্রেস। অন্যান্য গুলো হলো 21%, মাঝখানে শপিফাই আছে 5%, জুমলা আছে কয় পার্সেন্ট? 3%, স্কোয়ার স্পেস আছে 2.6, উইক্স আছে কি 2.6। তার মানে আমরা একটা ধারণা নিতে পারি যে আসলে পপুলারিটির দিক থেকে সিএমএস সফটওয়্যারের ধারে কাছেও কে নেই, মানে ওয়ার্ডপ্রেসের ধারে কাছেও কে নেই, কেউ নাই। দেখেন মানে যে মানে বিষয়টা অনেকটা এরকম, যে ব্যক্তি টপার হয়েছে সে টপার হয়েছে 99 নাম্বার নিয়ে, যে ব্যক্তি সেকেন্ড হয়েছে সে 5 নাম্বার নিয়ে সেকেন্ড হয়েছে। এত বড় একটা গ্যাপ। তার মানে পপুলারিটি দিক থেকে ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়। ঠিক আছে, এখন এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে মেনশন করতে ভুলে গেছি, সেই বিষয়টা হলো, আচ্ছা আরেকটু আমি টপিকটা শেষ করে দিই। যেটা হলো যে সিএমএস যে আপনি ব্যবহার করবেন, আদৌ কি সিএমএস ইউজার আছে কিনা। একটা কোশ্চেন করতে পারে না যে ভাই আমি আজকে যে সিএমএস শিখতেছি, সিএমএস শেখার ক্ষেত্রে আমি এখন সিএমএস এর আসলে মার্কেট ভ্যালু বর্তমানে কত? বর্তমানে সিএমএস এর মার্কেট ভ্যালু আমরা বলি আপ টু 40%। মানে হলো মানুষ আজকের সময়ে বা মানুষ এভাবে বলতে পারি যে বর্তমানে বর্তমানে সিএমএস এর ব্যবহার করে ওয়েবসাইট তৈরি হচ্ছে কি, মানে ওয়েবসাইট অ্যাক্টিভ রয়েছে প্রায় 40%। তার মানে 1 লাখ ওয়েবসাইট যদি পুরো পৃথিবীতে থাকে, সেই পুরো পৃথিবীর 1 লাখ ওয়েবসাইট থেকে 40,000 ওয়েবসাইটই ব্যবহার হয় সিএমএস কে ব্যবহার করে। এটা হলো নাম্বার ওয়ান একটা মানে অ্যানালাইসিস। নাম্বার টু যেটা, বর্তমানে নতুন ওয়েবসাইট তৈরি হওয়ার ক্ষেত্রে সিএমএস এর ব্যবহার করে নতুন ওয়েবসাইট তৈরি করার যে পার্সেন্টেজ রেট, সেটা 70 থেকে 80%। আপনি তো বলতে পারেন যে হয়তোবা 40% হয়তোবা এককালে হয়তোবা খুবই জনপ্রিয় ছিল, এখন মানুষ আর ইউজ করতেছে না। না, বিষয়টা এরকম না। বর্তমানে নতুন ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে মানুষ সিএমএস কে চুজ করে, 70 থেকে 80% মানুষ সিএমএস কে ব্যবহার করে। তো এই এই মার্কেট অ্যানালাইসিস অনুসারে আমাদের বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় হলো সিএমএস। তন্মধ্যে সফটওয়্যারের দিক থেকে যদি মনে করি যে আজকে 40,000 কি ধরে নেন আজকে 1 লাখ মানুষ সিএমএস সফটওয়্যার ইউজ করে, সিএমএস সফটওয়্যারের মধ্যে ওয়ার্ডপ্রেসেই মানুষ ইউজ করে 65,000 মানুষ। তাহলে আমরা বুঝতে পারছি যে সিএমএস এর জনপ্রিয়তা আসলে কতটুকু। ওকে, তো আমরা আসলে এই অ্যানালিটিক্স গ্রাফস গুলোর উপর বেসিস করে আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা শিখতে যাচ্ছি। ওকে, এবং ওয়ার্ডপ্রেস কেন ইউজ করবো এটাও আমরা এতক্ষণ আলোচনা করলাম। ওয়ার্ডপ্রেসের দুটো পার্ট আছে, ওয়ার্ডপ্রেস অর্গ আর ওয়ার্ডপ্রেস.com। এগুলো পার্থক্য কি? আচ্ছা, তো নামাজের সময় হয়ে গেছে, আমরা এক কাজ করি, নামাজের ব্রেক নেই 15 মিনিট। ওই সময়ে আপনারা যেটা করবেন, নামাজে যাওয়ার আগে জাস্ট খালি যে এই ফাইলটা ডাউনলোড করে পরে নামাজ পড়ে নিবেন। নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ আবার ডিফারেন্স বিটুইন ওয়ার্ডপ্রেস.org আর কম এর বিষয়টা আমরা ডিসকাস করবো। ঠিক আছে? স্যার, এর আগেই আমি একটা মানে জাস্ট ডাউনলোড করেছি এবং ইনস্টল করা আছে, ওটা কি চলবে? মানে অন্য চলবে, ভার্সন দরকার নেই আর তাহলে আর 8.33। স্যার লোকাল আপনার উইন্ডোটা কি স্যার ম্যাক্সিমাইজ করা যাবে? কি স্যার লোকাল হোস্টে করবেন, এটা লোকাল আমার ওইগুলি দেখতে, মডিউলটা দেখতে একটু সমস্যা হচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। স্যার আপনি নিজে আপনার লিঙ্কটা, যেটা মডিউল লিঙ্ক তো আপনাদের কাছে আছেই, আপনি জাস্ট খালি আপনার নিজের ওয়েবসাইট, আপনি নিজে মডিউলটা ভিজিট করেন। আচ্ছা ঠিক আছে। স্যার এটা কি লোকাল হোস্ট দিয়ে করবেন? লোকাল হোস্ট হ্যাঁ, লোকাল হোস্ট দিয়ে আমরা শুরু করবো আগে। আমার ইনস্টল করা আছে। তাহলে আর দরকার নেই মডিউল। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, নামাজের ব্রেক, আমরা নামাজের জন্য 15 মিনিটস ব্রেক নিলাম। আল্লাহ। ওকে, তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানার পর এখন আমাদের আরেকটা বিষয় আলোচনা করতে হয়, সেটা হলো ওয়ার্ডপ্রেস.org আর ওয়ার্ডপ্রেস.com এর মধ্যে পার্থক্যটা কি। ওকে, ওয়ার্ডপ্রেস.org যেটা, সেটা হলো ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন, মানে ওয়ার্ডপ্রেস কোম্পানিরই সেম কোম্পানি। আপনারা যদি শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, আপনারা দোনো নামটাই একসাথে দেখতে পাবেন। ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেস.org, আরেকটা কি ওয়ার্ডপ্রেস.com, দুই নামই এখানে দেওয়া আছে।
তো এখন কথা হলো দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে যে পার্থক্য হলো আহ একটা হলো ফ্রি ভার্সন আর একটা হলো একেবারে পেইড ভার্সন। এখন ফ্রি পেইড এর মধ্যে যদি আরেকটু ডিফাইন করতে চাই, wordpress.com-টা হলো কি পেইড ভার্সন। তারা আপনাদেরকে আহ, বিভিন্ন ধরনের ফিচার অফার করে। সেই ফিচারগুলোর মাধ্যমে আপনার থেকে তারা টাকা পেমেন্ট নিবে এবং সেই পেমেন্টের মাধ্যমে আপনি তাদের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারবেন। ঠিক আছে? যেমন তারা আপনাদেরকে সাবডোমেইন দিবে, সেই ডোমেইনগুলো সাবডোমেইন দিবে, সাথে আপনাদেরকে আহ, দেখা যাচ্ছে যে হোস্টিং এর কিছু এরিয়া দিবে। তবে এখানে একটা প্রবলেম আছে যে আপনাকে হয়তোবা বেশিরভাগ কন্টেন্টের জন্য পেমেন্ট করা লাগবে। অন দি আদার হ্যান্ড wordpress.org একেবারেই ফ্রি, এখানে কোনো ধরনের টাকা পে করতে হয় না। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসকে দেওয়া লাগে না আর কি। আপনি এটাকে জিরো থেকে একবারেই কাজ করতে পারবেন। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি সাধারণত আমরা wordpress.org দিয়েই কাজ বেশি করি। যেহেতু wordpress.com-টা পেইড ভার্সন, এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করতে গেলেও পেমেন্টের প্রয়োজন দিতে হয়, মানে পেমেন্ট করতে হয়। তো .org এর এই যে এখান থেকে দেখবেন যে ফ্রি ভার্সন, আপনি জাস্ট এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি কি করতে পারবেন, এই যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। যদিও আমার ডাউনলোড করা আছে, জাস্ট এখানে ক্লিক করলেই এই যে ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার লাগবে না যদিও। ক্লিয়ার? তাহলে আমরা এই দুইটা কাজ করলাম। একটা আছে জ্যাম্প, ডাউনলোড করলাম। জ্যাম্পটা কি একটু আগে এখনো আমরা ডিফাইন করিনি, বাট বলেছি একটা জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, সেটা সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর wordpress.org-টা ডাউনলোড করেছি। এখন আসেন, wordpress.org ডাউনলোড করা হয়ে গেছে, তার মানে তো আমি এখন ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করে দিতে পারি না, যেহেতু এগুলো একটা সফটওয়্যার। দেখেন এটা কি ওয়ার্ডপ্রেস, এটা একটা, আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি এটা একটা ওয়েব সফটওয়্যার। ঠিক আছে? এই ওয়েব সফটওয়্যারটাকে আমাকে ইনস্টল করতে হবে, এবং এই ইনস্টলেশনের জন্য একটা কি আছে, একটা ক্রাইটেরিয়া বা একটা প্রসেস আছে। আমি চাইলে আমি কাজ শুরু করে দিতে পারলাম না, এটা কিন্তু না। ওকে, এখন তার কিছু প্রিরিকুইজিট আছে, মানে ডিমান্ড আছে, ওগুলা ছাড়া সে কাজ করবে না, এইভাবেও বলা যেতে পারে। কি সেটা? সেটা হলো লাইভ সার্ভার লাগবে। এখন কোশ্চেন আসতে পারে যে লাইভ সার্ভার কি জিনিস, বা লাইভ সার্ভারের আমরা অল্টারনেট যদি আরেকটা কথা বলি, ডোমেইন হোস্টিং লাগবে। হয়তো অনেকেই এটা সম্পর্কে জানেন, হয়তো এটার সম্পর্কে অনেকেই জানেন না। ডোমেইন হোস্টিং আমাদের ওয়েবসাইটটাকে পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে কি ভিজিট করার জন্য সক্ষমতা রাখে। একবারে সহজ বাংলা যদি বলি, ডোমেইন হোস্টিং কি জিনিস? এই ডোমেইন হোস্টিং এর মাধ্যমে, ঠিক আছে, কি জিনিস এটা আমরা পরে ডিফাইন করব, এটার পুরো একটা ক্লাসই আছে ডোমেইন হোস্টিং এর উপরে। আপনারা যদি এই যে এখানে দেখেন, আপনাদের 4 নাম্বার ক্লাসটাই হলো ডোমেইন হোস্টিং এর উপরে। ওকে, মানে 4 নাম্বার মডিউলের যে ক্লাসটা। তো এই ডোমেইন হোস্টিং এর যে ক্লাসটা, সেটা সম্পূর্ণ একটা ডিফাইন আছে। তবে আপাতত যদি আমি একটু বলি, এটা ব্যবহার করার রিজনটা হলো পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে আমার ওয়েবসাইটটাকে যদি ভিজিবল করতে চাই, দেখাতে চাই, সেটার জন্য আমার এই দুটো টুলস এর প্রয়োজন রয়েছে। এবং এই দুটো টুলস এর আবার কি খরচও আছে। এটা কিন্তু আপনি ফ্রিতে এফোর্ড করতে পারবেন না, এটা আপনাকে কোনো জায়গা থেকে কিনে নিতে হবে। এখন কেনা কিভাবে হয়, কিভাবে ডোমেন চুজ করতে হয়, হোস্টিং কি, কিভাবে সেট আপ করতে হয়, পুরো বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ওই ডোমেন হোস্টিং এর ক্লাসে আলোচনা করব। কিন্তু এখন তো আমরা একেবারে জিরো, তাই না? এখন আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি। এই সময়টা যদি আসলে ইনভেস্টমেন্টের নামে, এটা আসলে আমাদের জন্য একটা গুড প্র্যাকটিস না। আপনাদের অনেকের মধ্যে ইনভেস্টমেন্টের একটা ইয়ে আছে যে ভাই হ্যাঁ আমার তো ইনভেস্টমেন্ট আছে, আমি হয়তো বা কাজ এটা নিয়ে কাজ শুরু করতে পারি কিনা। আপনি ইনভেস্টমেন্ট আছে গুড, কিন্তু আপনি আসলে একটা ইনভেস্টমেন্টকে নিয়ে আপনি যে আসলে একটা জিনিস কিনবেন সেটার ব্যবহারে আপনি করতে পারবেন কিনা, এটারও তো একটা বিষয় আছে, তাই না? তো এই যে আমরা যে এটাকে ব্যবহার করতে পারবো কি পারবো না, এটা আমরা পরে শিখবো। যেহেতু তো আমাদের এখন আপাতত ইনভেস্টমেন্ট থাকলো, সেটাকে আমরা আপাতত হোল্ড করে আমরা এমন কিছু ক্রাইটেরিয়া খুঁজি যেটার মাধ্যমে আমরা ফ্রিতেই আমরা আসলে ওয়ার্ডপ্রেসকে কাজ করাতে পারি। এখন ফ্রিতে যখন কথা আসে, তখন আর এটা লাইভ সার্ভার থাকে না, তখন এটা হয়ে যায় লোকাল সার্ভার। ঠিক আছে? তখন কি হয়ে যায়? লোকাল সার্ভার। এখন আসেন লোকাল সার্ভার কি জিনিস। লোকাল সার্ভার যেমন আমরা কি বললাম একটু আগে, জ্যাম্প নামে একটা সফটওয়্যার ডাউনলোড করলাম না, সেই সফটওয়্যারটার কথাই বলতেছি। এখন লোকাল সার্ভার মিনিংটা হলো লাইভ সার্ভারের অপোজিট। মানে হলো পুরো পৃথিবীতে না, শুধুমাত্র আপনার কম্পিউটারে রান করতে পারবেন এমন যদি একটা প্রসেস তৈরি করে দেওয়া যায়, সেটাই হলো লোকাল সার্ভার। আপনার এখন আর কি না টার্গেট, পুরো বিশ্ব না, লাইভ সার্ভার নয়। তো লোকাল সার্ভারটা সহজ বাংলা হলো আপনার কম্পিউটারেই শুধুমাত্র কাজ করবে, আর অন্য কোনো প্রজেক্ট, অন্য কোনো কম্পিউটার, ধরেন আপনার ঘরের মধ্যেই আপনি পাশাপাশি দুটো কম্পিউটার চালান, আপনি এক কম্পিউটারে কাজ করলে আরেক কম্পিউটারেও এটা আপডেট পাবেন না।
মানে ওই ডিভাইসটাই, অনলি ওই ডিভাইসটাই কাজ করবে, দ্যাটস ইট। আর কোনো অন্য কোনো ডিভাইস রান করবে না। বিষয়টা কি বুঝতে পারছি? তো এখন কথা হলো, এই লোকাল সার্ভারটাকে ব্যবহার করে আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল থেকে শুরু করে আমরা অ্যাটলিস্ট একটা ব্লগ পোস্ট করার চেষ্টা করব। ওকে, তো এখন আসে জ্যাম্প ডাউনলোড করব কিভাবে। তো জ্যাম্পের জন্য আমি অলরেডি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি, এবং সেই লিঙ্কটাকে ব্যবহার করে আশাবাদী যে আপনারা জ্যাম্পটা কি করেছেন, অলরেডি ডাউনলোড করে ফেলেছেন। ইনস্টলেশন করতে গেলে আপনারা কিছু, মনে করেন যে একটা নর্মাল সফটওয়্যার ইনস্টল করতে গেলে হয়তো বা কিছু ক্রাইটেরিয়া নেক্সট নেক্সট করলেই দেন গিয়ে ইনস্টলেশনের চলে যায়। কিন্তু এখানে কিছু জিনিস আছে যেটা আসলে আমাদের কি করা উচিত, আমাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত ইনস্টলেশনের সময়। তো আপনাদের একটা হেল্প লাগবে, সেটা হলো যে এমন কে আছেন যার ওয়াট সিএমএস সরি জ্যাম্প ডাউনলোড করা নাই, আপনি ডাউনলোড করেছেন কিন্তু ইনস্টল করেন নাই, আর এখন আমি স্ক্রিন শেয়ার করতে বলি স্ক্রিন শেয়ার করতে পারবেন, এমন কয়জন আছে হ্যান্ড রেজ করেন। 1, ডাউনলোড করা আছে। 2, ইনস্টল করা নাই। নাম্বার 3, এখন স্ক্রিন শেয়ার করতে বলে স্ক্রিন শেয়ার করতে পারবেন। আচ্ছা, 3 জন। আচ্ছা, আমিনুল ইসলাম, তাহলে আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমি যেভাবে ক্লাসের স্ক্রিন শেয়ার করি ঠিক সেভাবে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু জ্যাম্প ইনস্টলেশনটা আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, আপনার জ্যাম্প ইনস্টল হয়ে গেছে, গুড। হ্যাঁ, এটা কেটে দেন, এটা দরকার নেই এতটা। ওকে, সবাই একটু দেখে নেন। তো সবার ক্ষেত্রে বিষয়টা সেম হবে। উইন্ডোজ 10 যারা ইউজ করেন তাদের জন্য সেম, 11 যারা ইউজ করেন তাদের জন্য সেম। ওকে, আপনি ডিরেক্ট সফটওয়্যার উপর ক্লিক করেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে ইনস্টলেশনের ফার্স্ট স্টেপ, সে আপনার থেকে একটা ইয়া করছে, প্রথমে এই ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, একটু স্লো যাবেন, হ্যাঁ আপনি আমি বলার পরে গিয়ে আপনি আসলে কাজটা করিন, হ্যাঁ। আমি লারাভেলে কাজ করি তো সেজন্য ডাউনলোড করেছিলাম জ্যাম্প, হ্যাঁ ওটা দিয়েই হবে, ওটাই সে। ওকে, আচ্ছা, প্রথমে একটা ওয়ার্নিং, এখন দেখলে ভয় পেয়ে যাবেন যে আই ভাই প্রথমে ওয়ার্নিং দিয়ে দিলে এটা তো কি হয়ে গেল, কি নাকি আমার কি কম্পিউটার হ্যাক হয়ে গেছে নাকি। না, কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছে যে যেহেতু ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলের বিষয়গুলোর ক্ষেত্রে কিছু মডিফিকেশন আসবে সেই জন্য আপনার জন্য এটা একটা ওয়ার্নিং দিচ্ছে। তো এটা আমাদের এত মাথায় নেওয়া দরকার নেই, আপনার জাস্ট খালি এটাকে ওকে করে দিবেন। ওকে, নাম্বার 1 ওকে করে দেওয়ার পর এই যে এই ইয়াটাই আসবে এবং এটাকে নেক্সট করবেন, এখানে তো তেমন কোনো কাজ নেই। নেক্সট, এখানে আমাদেরকে হাত দেওয়ার দরকার নেই, এই জায়গাটায় এই যে এখানে যে টিক মার্ক আনটিক গুলো আছে এগুলোকে যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা ধরার দরকার নেই। নেক্সট। ওকে, এবার আসেন একটু হোল্ড করবেন, সেটা হলো ড্রাইভ সিলেক্টের জন্য আমি আপনাদেরকে বলবো সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভটাকে চুজ করতে। এখন সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভ কিভাবে চুজ, মানে কেন চুজ করবেন, এটা একটা রিজনটা হলো সি ড্রাইভে উইন্ডোজ থাকে, যার কারণে যেহেতু আপনি যদি আপনার উইন্ডোজ ক্র্যাশ করে তাহলে আপনাকে অন্য ড্রাইভে দেখা যাচ্ছে সি ড্রাইভটা পুরোটাই ডিলিট করে দিতে হয়, যার কারণে আমরা সি ড্রাইভে সাধারণত প্রজেক্টটা রাখতে চাই না, সেজন্য ডি ড্রাইভটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তো আপনি ডি ড্রাইভে যাবেন, ডিতে গিয়ে ওখানে আপনি একটা নতুন ফোল্ডার তৈরি করে রাখবেন, যে ফোল্ডার নাম দিবেন জ্যাম। ঠিক আছে, একটা ফোল্ডার বানাতে পারবেন, বা আপনি এক কাজ করেন এটাকে ক্যান্সেল করেন, আপনি যেটা চুজ করতেছেন ওটাকে ক্যান্সেল করে দেন, এখানে জাস্ট খালি সি এর জায়গায় ডিটা লিখে দেন, সি এর জায়গায় ওই যে উপরে সি এর পাশে জাস্ট খালি বড় অক্ষরে ডি লিখে দেন। এখন কথা জি হলো স্যার। ওনার ওনার ডি ড্রাইভ আছে দেখে ওনার ডি ড্রাইভটা এখানে সাজেস্ট করতেছে, বাট আপনাদের ডি ড্রাইভ নাও থাকতে পারে। তো আপনারা যদি মানে অন্য কোনো ড্রাইভ থাকে, আপনি একটু দিস পিসি বা মাই কম্পিউটারে যান তো, একটু এটা শেষ হওয়ার আগে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই যে ওনারটা কি আছে, লোকাল ডিস্ক সি, লোকাল নিউ ভলিউম ডি। আপনাদের যদি এরকম নিউ ভলিউম ডি বা অন্য কোনো থাকে যেমন জিএইচ, যেমন আমার এখানে জিএইচ আছে, ইএফ আছে, যদি অন্য কোনো ড্রাইভের ইয়া থাকে সেটা আপনারা দিতে পারেন। যদি না থাকে, অনেকেরই আছে যে লোকাল ডিস্ক শুধু সি আছে, এছাড়া আর কোনো অন্য কোনো ড্রাইভই অ্যাভেলেবল নাই, তো তাদের জন্য স্যার আর সি এটা ব্যতীত, তাই তো স্যার, সি ব্যতীত। সি ব্যতীত অন্যগুলা। এখন অনেকের আবার ইয়েস। দেখা যাচ্ছে অনলি সি ড্রাইভই আছে, আর কোনো ড্রাইভই নেই, তাদের জন্য তার কিছু করার নেই, তারা লোকাল ডিস্ক সিটা ইউজ করবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এবার আপনি এটা কেটে দেন, আপনি এবার আবার চলে আসেন ইনস্টলেশনে। ওকে, হ্যাঁ, এবার আপনি নেক্সটে যাবেন। ওকে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেম, নেক্সট।
আর ইউ রেডি? নেক্সট। ওকে, খুবই সহজ, জটিল কিছু না, জাস্ট খালি আমি কয়েকটা জিনিস অ্যাওয়ার করে দিচ্ছি। আর কিছু জিনিস ভয় পাবেন না, যেমন এই সফটওয়্যার ইনস্টলেশন চলাকালীন কিছু অটো পপ আপ উঠবে, বন্ধ হবে, তো ওইটা দেখে বিচলিত হওয়ার কোনো রিজন নাই, ঠিক আছে? কারণ ওটা নর্মালি ইনস্টলেশনের সময় দু একটা পপ আপ আসে, দেখবেন যে হুট করে একটা পপ আপ এসে আবার বন্ধ হয়ে গেছে। অনেকে এটা ভয় পায় যে স্যার আমার ওয়েবসাইট মনে আমার কম্পিউটার মনে হ্যাক হয়ে যাচ্ছে। না, ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে এই সফটওয়্যার ইনস্টলেশনটা ক্ষেত্র বিশেষে কি করবে, আপনার ক্যারি করবে, যে ক্যারি করবে যে কারো কম্পিউটারে 2 মিনিটও লাগবে, কারো কম্পিউটারে 5 মিনিট থেকে 10 মিনিটও লাগতে পারে। আচ্ছা, কার জানি মাইক্রোফোন অন কর, আমি একটু মিউট করে দিই। হ্যাঁ, ওইখান থেকে নয়েজ আসতেছে। ওকে, আমি মিউট করে দিয়েছি, আপনার দ্বারা কারো মিউট করতে হবে না। ওকে, তো 5 থেকে 10 মিনিট লাগতে পারে, এটা কম্পিউটার কনফিগারেশন উপর ডিপেন্ড করবে। দেখা যাচ্ছে কম্পিউটার কনফিগারেশন যদি একটু লো সাইজে হয়, ওই দিন বলেছিলাম না প্রথম ক্লাসে, কম্পিউটার কনফিগারেশনটা যদি একটু লো হয় তাহলে আপনার একটু অসুবিধা হবে, যদি ভালো হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনার এটা দেখবেন যে খুবই ফার্স্ট রেসপন্স করবে। তো একটু ওয়েট করে আমরা এটাকে একটু সলভ করে নিই। ওকে, এটা গেল। এছাড়া আর কিছু আছে? আচ্ছা, এখন আমরা ইনস্টলেশনে চলে আসছি। হ্যাঁ, যদি আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায় তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে চলে যাব। হ্যাঁ, wordpress.org ফাইলটাও ডাউনলোড করে ফেলেন সোহান সাহেব। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমার তো সি ড্রাইভের উপর আর কোনো ড্রাইভ দেখতেছি না। ওই যে তাহলে সি ড্রাইভই, যদি থাকে তাহলে সি ড্রাইভে অল্টারনেট ইউজ করেন, নাহলে না আচ্ছা থাকলে ঠিক তো আছে। নাই। হ্যাঁ, wordpress.org-টাও আচ্ছা ডাউনলোড ঠিক করে আছে। ফেলেন। আমার স্যার হচ্ছে যে দেখা যাচ্ছে যে স্যার আমি উইন্ডোজ দিতে যাই আমার এটা চলে গেল, পরে আমি যখন আবার উইন্ডোজ দিয়ে ওই পাসওয়ার্ড আর ইউজার আইডি দিব তখন কি আবার ওইটা যা যা ছিল সবগুলো ব্যাক আসবে নাকি না, আবার না, নতুন না, করে করতে হবে? আবার নতুন করে পুরো কাজ করতে হবে। ইভেন আপনি যে ওয়ার্ডপ্রেসের বা আপনি ওই জ্যাম্পের ভিতরে যত সফটওয়্যারের কাজ করেছেন সবগুলো ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে সব ইনস্টল করতে হবে? এক্স্যাক্টলি। তাহলে কি করতে হয়, কিভাবে রাখা যায় স্যার? ওই যে সি ড্রাইভটা চেঞ্জ করে অন্য ড্রাইভে রাখবেন, দ্যাটস ইট। আমার তো সি ড্রাইভ ইনস্টল করা, আমি কি এখন অন্য ড্রাইভে রাখতে পারবো? তাহলে ওই আনইনস্টল করে রিইনস্টল করতে হবে। আর যদি সি ড্রাইভে হয় তাহলে আপনি আর এখন চেঞ্জ করার দরকার নেই আপাতত। কারণটা হলো কি, এখন আবার চেঞ্জ করবেন, এগুলো নিয়ে আবার মাথা ঘামাবেন, এটা একটু আবার এটা আমাদের কাছে একটু ইয়া লাগবে, ঠিক আছে? তো জি এখন আর জি। দরকার নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি প্র্যাকটিস করেন, তো যখন একটা পর্যায়ে চলে যাবেন যে এলিমেন্টর দেখা হয়ে যাবে, যখন প্রজেক্ট নিজে বানানো শুরু করবেন, তখন আপনি আনইনস্টল করে একটু চেঞ্জ করে নিন, ওটা প্রবলেম নেই। স্যার স্যার আমি একটা, জি বুঝতে পারছি স্যার, ঠিক আছে। স্যার জি, স্যার আমার তো আমি আপনার এই জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে নিই, আমার কাছে লোকাল হোস্ট যে সফটওয়্যারটা আছে ওটা দিয়ে আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করেছি, ওখানে আমার ড্যাশবোর্ডও আসছে। তো আমি কি লোকাল হোস্টের ওটা ইউজ করতে পারবো না আমার জ্যাম ওটাই করতে হবে? কন্টিনিউ করেন, ওটাই কন্টিনিউ করেন। আচ্ছা, আরেকটা আচ্ছা বিষয় হলো, আপনি জি স্যার। শুধুমাত্র যে লোকাল সার্ভার হিসাবে যে শুধু জ্যাম্পি আমাদেরকে লোকাল সার্ভার দেয়, তো সেক্ষেত্রে এটা একটা ভুল। আরো অনেক সফটওয়্যার আছে সেম সার্ভিস দেয়। জ্যাম্পের অল্টারনেট আছে হলো মাম্প, ওয়াম, ঠিক আছে? এই যে আরেকজন বললেন যে লোকাল হোস্ট, জি আরেকটা স্যার। আছে হলো লোকাল ডাব্লিউপি, এরকম অনেক নাম আছে, ঠিক আছে? স্যার এটা অনেকগুলো সফটওয়্যার আছে। ডব্লিউপি লোকাল হোস্ট। জি স্যার। ওই তো লোকাল ডাব্লিউপি, আমি বুঝতে পারছি। জি তো জি ওই স্যার। ক্ষেত্রে জ্যামটা আমি কেন প্রায়োরিটি দেই, কারণ জ্যামটা আমাদের রিয়েল টাইম সি প্যানেলের সাথে অনেকটাই রিলেট করে।
ঠিক আছে? আরেকটা বিষয় হলো এটার কমিউনিটিটা ভালো। মানে হলো কি অনেক বড়সড় কমিউনিটি, যদি আপনি জ্যাম থেকে কোনো প্রবলেম পান তখন দেখবেন যে এটার একটা ভালো সলিউশনও আপনি পেয়ে যাবেন। তো এই কয়েকটা রিজনের কারণে জ্যাম সাজেস্ট করি। আচ্ছা, এটা ইনস্টল হতে, হতে পাশাপাশি আপনারা এই যে আমি একটা ফর্ম দিয়েছি অ্যাটেন্ডেন্স ফর্ম, ওই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দেন চ্যাট বক্সে। আচ্ছা, এর পাশাপাশি আমি কোয়েশ্চেন গুলা নিয়ে নিই যেন আপনাদের আর কোয়েশ্চেন গুলা জমাট না থাকে। তানভীর হাসান। আচ্ছা, সামাদ, এ বি সামাদ। স্যার অ্যাটেন্ডেন্সিতে অ্যাটেন্ড হচ্ছে কিনা এটা দেখা যাবে না স্যার? না, এটা আপনাদের জন্য দেখার জন্য কোনো অপশন নাই। তবে আহ, এটা যদি খুবই ইম্পর্টেন্ট হয় যে স্যার আসলে আমি খুবই ইনসিকিউর ফিল করতেছি এই বিষয়টার জন্য, তাহলে হয়তোবা আমাকে জিজ্ঞাসা করলে অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা আমি সেগুলো আপডেট করে দিতে পারবো। আমি হুম, নিজে আপনাদেরকে বলতে পারবো আর কি। মানে কনফার্ম হতে পারছি না তো মানে হচ্ছে কিনা ওই জন্য বলছিলাম। আপনি যদি ফিল আপ করেন ঠিক মতো হচ্ছে, এটা আসলে তেমন কোনো প্রবলেম হবে না। আর যদি ওই যে আপনার তথ্যগুলো সঠিক থেকে অ্যাটেন্ডেন্স গৃহীত হয়েছে মেসেজ যদি দেখতে পান না, স্যার অ্যাটেন্ডেন্স শিটের এটা তো পাওয়া যায়নি স্যার। লিংক চ্যাট লিঙ্ক বক্সেই আছে। এই যে গুগল মিটের চ্যাট বক্সেই আছে, আপনি যেখান থেকে একবার দেখেন, এই যে আমি পিনও করে দিয়েছি। ঠিক আচ্ছা, আছে হ্যাঁ, স্যার। ঝন্টু হুসাইন, ঝান্টু হুসাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এই যে আপনার এইচটিএমএল তারপরে সিএসএস এগুলো সম্পর্কে তার আলোচনা হবে না, না? না, শেষ। আমরা মোটামুটি যতটুকু জানা জেনে গেছি। আর জি যদি জি জি ক্লাস ভিত্তিক কোনো যে পার্ট থাকে সেটা আমরা ক্লাসে ক্লাসে কভার করবো। জি, মানে একবার বুঝতে- স্পেসিফিক ওটুকুর জন্য আর আলোচনা হবে। ঠিক আছে। ওকে। স্যার আমারটা ফিনিশ লেখা আসছে, আমি কি ফিনিশে ক্লিক করব? আচ্ছা, একটু ওয়েট করেন। ফিনিশের পরে আরো দুই একটা কাজ আছে, আচ্ছা একটু ঠিক ওইভাবেই আছে। থাকুক। আচ্ছা, আচ্ছা আবরার শাহরিয়ার। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে ডোমেন বা হোস্টিং যদি কেনা থাকে তাহলে তো আর জ্যাম ডাউনলোড করার দরকার নেই। আমি বলবো ডাউনলোড করেন। কেন? কারণটা হলো আপনার ডোমেন হোস্টিং আপনি চাইবেন না যে আপনার ক্লায়েন্টের প্রজেক্ট রান করতে। হ্যাঁ, লার্নিং পারপাস আপনি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চাইবেন না যে আপনার ডোমেন হোস্টিং ইউজ করতে, স্বাভাবিক তাই না? ক্লায়েন্ট অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে ইনসিকিউর ফিল করে যে আপনি তার প্রজেক্ট তার জিনিস আপনি আপনার ডোমেনে রাখতেছেন। তো সেজন্য আমার সাজেশন হলো আপনারা এটাকে লোকাল হোস্টে রাখেন। আরেকটা বিষয় হলো অনেক সময় আমরা এখন যে প্র্যাকটিস গুলো করবো সেই প্র্যাকটিসের ক্ষেত্রে বেশিরভাগ প্লাগইন গুলো আমরা ওই যে কিছু ভার্সন ইউজ করবো যেটা আসলে সেফ ফর ওয়ার্ক না আর কি। ঠিক আছে? মানে কাজের জন্য সেফ না। তো সেই ক্ষেত্রে এখন যদি সেগুলো আপনারা যদি হোস্টিং এ রাখেন তো হোস্টিং থেকে যদি ইম্পর্টেন্ট ডেটা থাকে সেগুলো আবার ডিলিট হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমি সাজেস্ট করবো যে আপাতত জ্যামটাও ইনস্টল করে রাখেন। ওকে, অনেক রিজন আছে বাট মেজর রিজন ওইগুলা। তো সেই ক্ষেত্রে এগুলো ইনস্টল করে রাখবেন। ওকে। আব্দুল্লাহ ভাই, জি। আব্দুল্লাহ ভাই আমার হচ্ছে একটা সার্ভার নেওয়া আছে 2099 আমি বছরের জন্য হোস্টিং সার্ভার নিয়ে নিছি। কিন্তু আমি হোস্টিং সার্ভার যখন নিয়েছি তখন আমি একটা ডোমেন কিনছি, এই ডোমেনটা হোস্টিং সার্ভারে অ্যাডজাস্ট হয়েছে অটোমেটিকলি। কিন্তু আমি এখন একটা ডোমেন কিনতেছি কিন্তু আমি সার্ভারে কানেক্ট করতে পারতেছি না। এটা এই কানেক্ট বিষয়ে আলাদা একটু ম্যানুয়াল করতে হবে, এটা আমরা আজকে না, এটা অন্য আরেকদিন। আচ্ছা, এই যে এখানে একটা নোটিফিকেশন আসছে, এটা আপনারও আসবে, যারা উইন্ডোজ 10 ইউজার তাদেরও আসবে, 11 ইউজারদের তো অলরেডি আপনারটা আসছে। সেটা অ্যালাউ করে দিবেন, যা যা নোটিফিকেশন চায়, যা অ্যালাউ, আপনি কি এটা অ্যালাউ করতে চান কিনা এগুলো অ্যালাউ করে দিন। হ্যাঁ, আচ্ছা। স্যার 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 আমার কাছে কোনো স্যার একটা ব্যাপার নোটিফিকেশন একটু আসে নাই, আমার উইন্ডোজ 10। উইন্ডোজ 10 কোনো নোটিফিকেশন আসে না, তাহলে অটো অটো অ্যালাউ হয়ে গেছে, সমস্যা নেই। স্যার ছোট্ট একটা ব্যাপার জানার ছিল, সেটা হচ্ছে একটা প্রজেক্ট যদি ক্লায়েন্টের আমি পুরা লোকাল সার্ভারে করি, এটা কি আমি ওই পুরা মেইন ডোমেইনে মাইগ্রেট ট্রান্সফার করতে করে পারবেন, দিতে পারবো? হ্যাঁ ট্রান্সফার মাইগ্রেট। করতে পারবেন, হ্যাঁ মাইগ্রেট জি জি, করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, কোয়েশ্চেন সেশন শেষ। এই যে আমাদের ওনাদের ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এই যে এখন যদি ইনস্টলেশন যেটা হয়ে গেছে, যেটা আপনি এখন যদি ফিনিশে ক্লিক করেন, অন্যান্য কয়েকজনের ফিনিশে চলে আসছে, ফিনিশে ক্লিক করলে তারা আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিবে। হ্যাঁ, এখন ফিনিশে ক্লিক করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। এই যে যখন আপনি ফিনিশে ক্লিক করেছেন তখন সাথে সাথে একটা প্যানেল চলে আসছে, এটাকে আমি একটা প্যানেল বলবো।
এটাকে আমরা সি প্যানেল বলি, কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, আমি আর কারো কোয়েশ্চেন নিচ্ছি না, আমরা আবার একটু লেকচারে যাই। ঠিক আছে, আমরা আমিনুল স্যারকে ধন্যবাদ জানাই এতটুকু স্ক্রিন শেয়ার করে আমাদেরকে গাইড করার জন্য। এখন আমি একটু লিড নেই। হ্যাঁ, ওকে, আমিন স্যার আপনি একটু আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আশা করি আমার স্ক্রিন এখন সবাই দেখতে পাচ্ছেন। ওকে, এখন আসেন, যখন আপনি একটা ওয়েবসাইট লাইভ করতে চান তখন আসলে কি কি তথ্যের প্রয়োজন পড়ে? লাইভ সার্ভার করতে গেলে যে ডেটাগুলোর প্রয়োজন পড়ে লোকাল সার্ভারেও সেম। ঠিক আছে, সর্বপ্রথম আপনার লাইভ সার্ভারের জন্য আপনার কি লাগবে? একটা ডোমেইন লাগবে, স্বাভাবিক, DOMAIN, ডোমেইন লাগবে। নাম্বার 2, স্টোরেজ লাগবে। দেখেন আপনি যেটা ফাইল নিয়ে কাজ করবেন সেই ফাইলটার একটা স্টোরেজের দরকার আছে। নাম্বার 3, ডোমেইন গেল, স্টোরেজ গেল, এরপরে ডেটাবেস লাগবে। নাম্বার 4, সি প্যানেল লাগবে। সি প্যানেল তো অলরেডি আমরা উপরে পেয়েই গেছি। ওকে, তো এই হলো 4টা জিনিস যেটা আমার মাস্ট বি লাগবে। বিষয়টা কি বুঝতে বুঝতে পারছি? এখন আসেন, সি প্যানেল যখন আমরা জ্যাম্প ইনস্টল করে ফেলি, সবাই একটু মিউট হয়ে যান, কার জানি নয়েজ হচ্ছে। আমরা যখন জ্যাম্প ইনস্টল কমপ্লিট করে ফেলি, এই যে তারা আমাদেরকে যে একটা প্যানেল দিয়েছে, এই যে দেখেন উপরে লেখা আছে কন্ট্রোল প্যানেল, তার মানে আমরা অলরেডি সি প্যানেলটা পেয়ে গেছি। নাম্বার 2, ডোমেইন লাগবে। ডোমেইনটা আমাকে সার্ভ করবে হলো অ্যাপাচি। এই যে যখনই আমার কাজ করতে হবে, আমি যখন কম্পিউটার অন অফ করেছি, আমাকে সর্বপ্রথম কন্ট্রোল প্যানেলে আসতে হবে। কন্ট্রোল প্যানেলে যাবেন কিভাবে? জাস্ট খালি আপনি এখানে জ্যাম্প লিখে সার্চ করলে আপনি এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে এখানে ক্লিক করবেন, সেম এটাই আসবে, এই যে সেম। তো জাস্ট খালি আপনাকে এখানে এই যে অ্যাপাচি যেটা, সেটা অ্যাজ এ ডোমেইন হিসেবে আমাদেরকে সার্ভ করবে, আমরা ডোমেইনটাকে অ্যাক্টিভ করে দেব। যদি এটা গ্রিন সিগন্যাল দেয় দ্যাট মিন্স এটা রান করতেছে প্রপারলি। এই যে গ্রিন সিগন্যাল দিয়েছে দ্যাট মিন্স এটা রান হয়েছে। এখন স্টোরেজ না ডেটাবেস কোনটা? ডেটাবেস হলো এই যে মাইস্কুল যেটা। তার মানে যখন আমি কাজ করব তখন আমার কাজের জন্য এই দুইটা কি আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। কোনটা কোনটা? অ্যাপাচি, মাইস্কুয়েল। ক্লিয়ার? অ্যাপাচি, মাইস্কুয়েল, এই দুটো অ্যাক্টিভ করে নিলেই আমার ডোমেন আর ডেটাবেসের ডেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা ওয়েবসাইটের ডেটাবেসের কি প্রয়োজন? আচ্ছা, ডেটাবেস বিষয়টা আমরা পরে আসতেছি। এরপর আছে স্টোরেজ। দেখেন আপনি যে একটা ফাইল মেনটেনেন্স করবেন, এই ফাইলটা মেনটেনেন্স করার জন্য একটা ফাইলটাকে নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে। আপনি এখন আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় রাখলেই যে কাজ করে যাবে তা কিন্তু এখন আর না। আমরা যেমন আগে HTML যে কোনো জায়গায় রাখতাম, সেখান থেকে কাজ শুরু করে ফেলতে পারতাম, রাইট? খুবই ইজি ছিল না? বাট এখন আর সেটা না। আপনাকে এখন থেকে করতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। সেই নির্দিষ্ট জায়গাটা কোনটা? সেটার জন্য আমরা এই যে এক্সপ্লোরারটাকে ব্যবহার করতে পারি। এক্সপ্লোরারটাকেই আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারি। এক্সপ্লোরে ক্লিক করলে সে আমার জন্য একটা স্পেস ওপেন করবে, একটা জায়গা ওপেন করবে। এই যে অনেকগুলো ফোল্ডার না এখানে, তো অনেকগুলো ফোল্ডারের মধ্যে আমার কাজ হবে htdocs। এই যে 6 নাম্বার, উপর থেকে 6 নাম্বার যে ফোল্ডারটা htdocs, এই htdocs এর ভিতরে আমরা যাব। যাওয়ার পরে এইখানে আপনি ম্যানুয়ালি অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবেন। ওকে, আমাদেরকে আমিন সাহেব আরেকটু গাইড করেন, আপনি আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন, আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি এই বিষয়টা একটু দেখাই দিই। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে আপনি ওই যে কন্ট্রোল প্যানেলটা যান, যেটা ডাউনলোড করেছেন সেই কন্ট্রোল প্যানেলটা ওপেন করেন। আচ্ছা, এভাবে খুঁজে পাবেন না, এক কাজ করেন তাহলে, আহ, করেন, জ্যাম্প লিখে সার্চ করেন। ওই যে নিচে জ্যাম্প আছে তো, হ্যাঁ, এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েল অ্যাক্টিভ করে দেন। এরপরে এক্সপ্লোরার, ডান দিকে যে বাটনটা আছে এক্সপ্লোরার, সেই বাটনটা ভিজিট করেন। এই যে এগুলো অ্যালাউ করে দিবেন। হ্যাঁ, ফার্স্ট টাইম এগুলো ওপেন করতে গেলে এই যেগুলো অ্যালাউমেন্ট চায় আপনি অ্যালাউ করে দিন। ওকে, এক্সপ্লোরারে ক্লিক করেন। ঠিক আছে, দেখেন সেম টু সেম। ওকে, তো 6 নাম্বার বাটন ফোল্ডারটাই কি htdocs নামে আছে। এখন থেকে htdocs এ আমাদের কি আমাদের স্টোরেজ বলা যেতে পারে। এই htdocs এর ভিতরে আমাদেরকে সব কাজ করতে হবে। তো htdocs এর ভিতরে যাই, যাওয়ার পরে এখানে দেখবেন যে ডিফল্ট ভাবেই কিছু ফোল্ডার আছে এখানে, আছে না? এই যে এগুলোর কোনোটাই আমার লাগবে না, এগুলো সব সিলেক্ট করে ডিলিট। শুধুমাত্র এগুলাই আবার জ্যাম্পের ভিতরের htdocs এর ভিতরের। ঠিক আছে, এগুলো সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন। হ্যাঁ,
এখন এটাকে ডিলিট করাটা কি ম্যান্ডেটরি কিনা, এটা যদি ডিলিট না করেন আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন, সেজন্য আগে থেকে ডিলিট করে দেওয়া ভালো। ওকে, আপনি চাইলে এক কাজ করেন, আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছেন সেই ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা এখন আপনাকে এই জ্যাম্পের ভিতরে HTTOX এর ভিতরেই রাখতে হবে। আমরা যে একটা ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করেছিলাম না, ওই ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফাইলটা কোথায় রাখতে হবে আমাদেরকে? এই HTTOX এর ভিতরে রাখতে হবে। এই যে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করেন, কপি বা মুভ করে বা কপি করে আপনি আপনার HTTOX এর ভিতরে নিয়ে আসেন। এই যে এখন আমাদের আমিন সাহেব মেবি উনি ইউজ করছে না, উইন্ডার বা এই টাইপের কোনো যে জিপ সফটওয়্যার ইউজ করছে না, যার কারণে ওনার ইন্টারফেসটা এরকম আসছে। বাট আমাদেরটা কিরকম আসবে, ওই জিপার ইউজ করলে জিপিং টাইপের উইন্ডোজটা ইয়েটা দেখাবে। ঠিক আছে, তো এখন আমি এটাকে কি করব, এটাকে আনজিপ করতে হবে। আচ্ছা তাহলে আমি বাকি কাজটা আমার থেকেই দেখাই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আমিন সাহেব। জাস্ট খালি স্টপ শেয়ারিং এ ক্লিক করলে স্টপ শেয়ার হয়ে যাবে। যেখানে হ্যাঁ এই পপ আপের স্টপ শেয়ারিং বাটন ক্লিক করলে স্টপ হয়ে যাবে, রাইট। ওকে, তো আমি এই যে এক্সপ্লোরে গেলাম, এক্সপ্লোরে যাওয়ার পর এখন আমি কি ডিলিট করব এই যে HTTOX এর ভিতরে? আমারগুলো অলরেডি ডিলিট করা আছে, এগুলো আমার প্রয়োজনীয় ফাইল। বিষয়টা কি বুঝতে পারছি? তো এইগুলো আমার আবার ডিলিট করলে আমার জন্য আমার সমস্যা হবে, কারণ এগুলো সব প্রয়োজনীয় ডেটা ফাইল। দেখেন আপনাকে যেমন বলেছি আমি বড় করা যাবে? স্ক্রিন তো অলরেডি বড় আছে। আপনি এক কাজ করেন, এই যে এই জায়গায় খেয়াল করেন, আপনার কম্পিউটার স্ক্রিনে এই যে 3 ডট এখানে ক্লিক করে লেআউট শুধুমাত্র স্পটলাইট করে দেন। এটা অ্যাক্টিভ থাকলে এটা হলো নাম্বার 1। নাম্বার 2 ফুল স্ক্রিন করে দেন, এই যে ফুল স্ক্রিন। ঠিক আছে, আচ্ছা। মুস্তাফিজ আনোয়ার সাহেবকে আমার চেনা চেনা লাগে। মুস্তাফিজ সাহেব আপনি কি আমার অন্য কোনো ব্যাচে ছিলেন? স্যার 2406 ছিলাম। আই হায়, 2406 ব্যাচ তো সবচেয়ে শাইনিং ব্যাচ, আপনি আবার ওখান থেকে চলে আসলেন? স্যার দেখলাম যে সুযোগ আছে আবার করি। তাই, সুযোগের সদ্ব্যবহার, আচ্ছা যাক ভালো। ওকে, এবার আবার মিস করিয়েন না, হ্যাঁ এবার কন্টিনিউ ভালো মতো করেন। ওকে, তো এবার আসেন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে এক্সপ্লোরে গেলাম, এক্সপ্লোরে গিয়ে কি কি করলাম আরেকবার একটু ক্লিয়ার করে দেই। ফাইলগুলোকে ডিফল্ট ফাইলগুলো ডিলিট করলাম, এরপর আমরা যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম সেই ওয়ার্ডপ্রেস ডাউনলোডেড ফাইলটা নিয়ে আসলাম, যেটা এখানে অলরেডি আছে আমার। এখন আমি এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কিভাবে করে, মাউসের রাইট বাটন ক্লিক, এরপরে এই যে এখান থেকে এই যে উইন্ডার, এরপরে এই যে এক্সট্রাক্ট হিয়ার। এখন আমি উইন্ডার ব্যবহার করছি তার জন্য এরকম আসতেছে। আপনাদের মধ্যে কেউ যদি উইন্ডার ইউজ না করে তাহলে এই যে এক্সট্রাক্ট অল নামে একটা বাটন আসবে, বা আমি যদি এই যে আপনাদের ইয়া দেখেন এই যে এক্সট্রাক্ট অল। ঠিক আছে, আপনি যদি উইন্ডার ব্যবহার না করেন আমি সাজেস্ট করবো এই উইন্ডার ব্যবহার করবেন, কারণ কম্পিউটারের এক্সট্রাক্টের যে সফটওয়্যারগুলো সেগুলো অনেক লেট করে। ঠিক আছে, তাই ইজি বিজি এই যে এক্সট্রাক্ট হিয়ার, দেখবেন যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আপনার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং সেটা ওয়ার্ডপ্রেস নামে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, কুল। ওকে, এখন আসেন আমাদের নেক্সট স্টেপ, সেটা হলো এই নামটা এডিট করতে হবে, কারণ আমরা ওয়ার্ডপ্রেস নামটা রাখবো না। কেন রাখবো না আসেন সেই প্রবলেমটা বলে দিই। ধরেন আপনার এই ফাইলটার কাজ মোটামুটি হয়ে গেছে, আমরা কি করব এখন থেকে প্রজেক্ট যেগুলো দিব সেই প্রজেক্টগুলো তার 1-2 বার না, আমরা 3-4-5 বারও প্র্যাকটিস রিপিট করতে পারি, তাই না? কারণ আমাদের এখন শেখার টাইম আমাদেরকে বারবার রিপিট করতে হবে প্রতিটা কাজ। তখন এটার জন্য আপনি হয়তো চিন্তা করলেন যে ঠিক আছে ভাই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমি একবার করেছি, আরেকবার ট্রাই করব। তাহলে আরেকবার কি করতে হবে, সেম প্রসেস, এটাকে আবার এক্সট্রাক্ট করতে হবে। এখন যদি আপনি এক্সট্রাক্ট হিয়ার করেন বলবে যে ভাই অলরেডি ফাইল তো আছে, আপনি আবার কি এক্সট্রাক্ট করতেছেন, এই যে এই রোডটা আসবে। তো সেই জন্য আমরা যেটা করবো সেটা হলো যে প্রতিবার যতবার আমরা ওয়ার্ডপ্রেস ফাইল এক্সট্রাক্ট করবো ততবারই আমরা এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট নামটাকে চেঞ্জ করে ফেলবো। নাম চেঞ্জ করা তো জটিল কিছু না, আমি এখানে হযবরল দিয়ে দিতে পারি, তাই না? এই যে আমি এখান থেকে যা লিখেছি কোনো সমস্যা নেই। তবে নামের ক্ষেত্রে এখন থেকে আমরা কিছু জিনিস মাথায় রাখবো, আমরা এখন থেকে মন চাহে নাম দিতে পারবো না। ঠিক আছে, একটা মিনিংফুল নাম রাখবো, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 স্পেস ভুলে যাব। আমরা এখন ডেভেলপারদের জন্য স্পেস কি না, কোনো স্পেস নাই, নো স্পেস ফর ডেভেলপার, সেটা রিয়েল টাইমে হোক আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের ফাইল সেভিং এর ক্ষেত্রে হোক। তো সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের স্পেসের বদলে এই যে দেখেন এখানে দেখেন প্রতিটা ফোল্ডারের ইয়েতে দেখেন হাইপেন দেওয়া, এখানে কোনো স্পেস বলতে কিছু নেই, তাই না? প্রজেক্ট 2 দেখেন, তো সেক্ষেত্রে স্পেস দেওয়ার দরকার নেই, সেই জায়গায় হাইপেন। ওকে, তো আমি আপনাদের ব্যাচের উপর বেসিস করে আমি এটা করলাম 2504 WP হাইপেন 2504, ইন্টার প্রেস করলাম, ইন্টার হয়ে গেল। ওকে, এখন আপনি যদি আরেকটা ফোল্ডার তৈরি করতে চান এখন কি পারবেন না?
এই যে এখন আর কোনো ইরর নাই। যদি আমার লাগবে না আমি ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, এই যে। তো এই বিষয়টা ক্লিয়ার। এই বিষয়টা ক্লিয়ার করার পরে এখন যদি আমরা একটু আসি নেক্সট কি, দেখেন আমি তো অলরেডি ফাইল এখানে করে ফেলছি। এখন কি আমি ফোল্ডারে ঢুকে কিছু ম্যানিপুলেট করব? বিষয়টা কি এরকম না। এইখানে ঢুকে ম্যানিপুলেট করার মতো কিছু নাই। ঠিক আছে, এখন এখানে যেটা হবে সেটা হলো যে আমরা এখন ডিরেক্টলি ওই যে কোথায় চলে যাবো জানেন, এই যে আমাদের সি প্যানেল এখানে দেখেন অ্যাপাচের এখানে একটা স্টার্ট যখন করেছেন তখন অ্যাডমিন প্যানেল নামে একটা কন্টেন্ট এসেছে বা একটা বাটন অ্যাক্টিভ হয়েছে। যখন আমি অ্যাডমিনে ক্লিক করব, সে কি করবে জানেন, আমার ওই যে জ্যাম্পে থাকা যত ফাইলস আছে সব ফাইল সে আমাকে এই যে ওপেন করে থাকবে। ঠিক আছে, আমি এখানে আরেকটা কাজ করলাম, আমি এখানে গিয়ে আমি এই যে অ্যাডমিনে ক্লিক করলাম। এই যে এখন সে এটা আমার কোথায় ওপেন করেছে, এটা হলো সে ওই মাইক্রোসফট এজ ওপেন করেছে। তো মাইক্রোসফট এজ ওপেন করতে পারে এমন কোনো শর্ত না। আপনি এখান থেকে যে ইউআরএল দিয়েছে সেই ইউআরএলটা কপি করে আপনি চাইলে আপনার ইয়াতেই দিতে পারেন। এই যে, বুঝতে পারছি। তো আমার এটা লাগবে না, আমি এখন এখানে গিয়ে আমি এটাকে রিমুভ করে দিতে পারি। ওকে, আচ্ছা। এখন দেখেন এখানে কি কি কিছু ফাইল দেখতেছেন, তাই না? কনফিউজড করতে পারে। ফিকশনাল ইউনিভার্সিটি, প্র্যাকটিস, এখানে সেই ফাইলগুলো আছে যে ফাইলগুলো স্টুডক্স এর ভিতরে রেখেছে। ফিকশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, প্র্যাকটিস 2503 দেখতে পাচ্ছেন, প্রজেক্ট টু টেস্ট। দেখেন ফিকশনাল ইউনিভার্সিটি, প্র্যাকটিস টু, প্রজেক্ট, টেস্ট, সবগুলো কি অন বাই সিরিয়াল দেখতে পাচ্ছি। তো আমি যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারটা এই যে 2504 এখানে চলে আসছে দেখতে পাচ্ছি। জাস্ট আমি এখন কি করব, আমার এখন এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে হবে, জাস্ট খালি এখান থেকে অ্যাক্সেস করব। অনলি দিস ওয়ে আমরা ইনস্টলেশন করতে পারবো। ঠিক আছে, ইনস্টলেশনের জন্য আমাদের এই প্রক্রিয়া আমরা যেভাবে করতেছি সেভাবেই করব। ওকে, এখন ওই যে জ্যাম্পের কার্যক্রমগুলো একটু টাইম লাগতে পারে বেসড অন ইউর কম্পিউটার কনফিগারেশন। তো সেই ক্ষেত্রে কম্পিউটার কনফিগারেশন যদি ভালো হয় খুবই ফাস্ট ফরওয়ার্ড রান করবে, আবার কম্পিউটার কনফিগারেশন যদি স্লো হয় কম হয় তাহলে একটু স্লো রান করবে। তো এটার জন্য একটু কি নিতে হবে, পেশেন্স নিয়ে কাজ করতে হবে। ওকে, এই যে এটা হলো ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের ফার্স্ট স্টেপ, ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেহেতু বাংলাদেশি বাংলা দিতে পারি, রাইট? তবে আসলে আমরা এখন ইংরেজির সাথে এতটাই ওয়েল কানেক্টেড, সেক্ষেত্রে এখন বাংলা দিলে আমাদের কাছে বাংলাটা এখন রোবোটিক লাগে, সেই জন্য আমরা ইংরেজি দিয়েই কাজ করবো। ওকে, কন্টিনিউ। এখন আসেন, এটা হলো তাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, ডেটাবেস। ডেটাবেসের মধ্যে তাদের কয়েকটা জিনিস লাগবে, নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আর ডেটাবেস হোস্ট লাগবে। জিনিসগুলো কি? ঠিক আছে, কোয়েশ্চেন আসেন। ডেটাবেস নেম, এটা যদি আমরা একটু সুন্দর করে ইজি করে ক্লিয়ার করে বলতে চাই, ডেটাবেস নেমটা হলো আমাদের একটা ডেটাবেস, সেই ডেটাবেসের একটা নাম চাচ্ছেন। এখন এটা আমি কোথায় পাবো? কোথায় পাওয়ার আগে আমরা আগে এটা ক্লিয়ার করতে হবে যে আসলে এটা দরকারটা কি, রিয়েল লাইফে কি আমাদের আসলে এটা কি দরকার আছে? তো চলেন সুন্দর করে বলে দিই, ডেটাবেস আমাদের দরকার আছে। কেন দরকার? যেহেতু আপনার এই সিস্টেমটা পুরোটাই অটোমেটিক্যালি ফাংশন করবে। আপনার পুরো সিস্টেমটা কি অটোমেটেড করবে না? আমরা তো অটোমেটেশনের জন্যই তো আসতেছি, যে ভাই আমি খুবই অটোমেশন পাবো, অটোমেশনের মাধ্যমে আমি কাজগুলো আদায় করবো। এই যে, তো অটোমেশনের জন্য আমাকে এখন প্রতিটা কাজের জন্য একটা কি রাখতে হবে, একটা ওই যে বলা যায় ট্র্যাকিং রাখতে হবে, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ওই ট্র্যাকিংটা আমাকে রাখতে সহায়তা করবে ডেটাবেস। ওকে, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি একটা কি করেন, আপনি একটা লাইব্রেরিতে আপনার কি আছে, ধরেন আপনি ভার্সিটি স্কুলে পড়েন, আপনি স্কুল ভার্সিটিতে একটা লাইব্রেরি আছে, ভালো লাইব্রেরি তো ভালো, আপনার লাইব্রেরিতে বই পড়েন, আপনি আপনার অন্যান্য কার্যকলাপে সম্পাদন করেন, এটা একটা পজিটিভ। আপনি লাইব্রেরিতে গেলেন কোন একটা কাজে বই নিতে গেলেন, কিন্তু দেখলেন যে বইয়ের যে অবস্থা, লাইব্রেরিতে 1 লাখ বই আছে, 1 লাখ বইয়ের এক একটা বইয়ের অবস্থা খুবই মনে করেন যে হিজিবিজি অবস্থায়, মানে কোনটা কোন বই কোথায় আছে কোনো আইডিয়া নেই। এখন যদি আপনাকে 1 লাখ বইয়ের মধ্যে আপনার নির্দিষ্ট বইটা বের করতে হয় এই যে একবারে মানে হুলস্থুল অবস্থা থেকে, তাহলে আপনার এটা বের করতে কি কষ্ট হবে না? ঠিক এরকম ভাবে আপনি তার একা না, আপনার ব্যাচমেট আছে, আপনার সিনিয়র জুনিয়ররা আছে, অন্যান্য ডিপার্টমেন্টের লোকরা আছে, তারাও যদি এট এ টাইম লাইব্রেরি অ্যাক্সেস করতে আসে, দেখবে যে তাদের প্রয়োজনীয় বুকটা এখন খুঁজে পাচ্ছে না।
বা খুঁজে পাইতে তো কষ্ট হবে, এখন খুঁজতে হবে, কত ঝামেলা। সেই জায়গায় যদি আপনি এখানে একজন লাইব্রেরিয়ান থাকে, যে একটা লাইব্রেরিয়ান থাকবে, সে আসলে এই বইটা আমাদের লাইব্রেরিতে আছে কিনা সেটার অ্যাক্সেস করতে পারবে, যে হ্যাঁ এই বইটা আছে কি নাই। এবং এই বইয়ের অ্যাক্সেসের পাশাপাশি আরেকটা কাজ যেটা করতে পারবে সেটা হলো কি, আমাদের এই যে আহ, বইয়ের অ্যাক্সেসের পাশাপাশি আমাদের এই যে কোন বই অ্যাভেলেবল না, বা কোন বইটা কোথায় আছে, কোন তাকে আছে, কোন তাকের কয় নাম্বার র্যাকের ভিতরে আছে, কোন ইয়াতে আছে, পজিশনে আছে, সেগুলোর অ্যাক্সেসিবিলিটি যদি একজন লাইব্রেরিয়ানের কাছে থাকে, আমি জাস্ট খালি তার কাছে গেলাম, আমার অমুক বইটা লাগবে, অমুক বইটা অ্যাভেলেবল আছে কিনা, অ্যাভেলেবল থাকলে কোন তাকে আছে, কোন শেলফে আছে, আমাকে জাস্ট খালি একটু ইয়া করে দেন। এই যে এই সুন্দর করে যে গাইডেন্সটা আপনাকে সে করে দিল, এতে আপনার কি অ্যাক্সেস করাটা ইজি হয়ে গেল। ঠিক সেম ভাবে আমার যে কন্টেন্ট গুলো আসবে ওয়ার্ডপ্রেসে, আমি অনেক কন্টেন্ট নিয়ে মেনটেন করব, কাজ করব, সেই কন্টেন্টের ক্ষেত্রে ডেটাবেসটা আমার এই সেম রুলটাই ফলো করবে। ঠিক আছে, আমার কোন জায়গায় কোন ফাইল কোন ট্র্যাকে আছে সে এটার ট্র্যাকিং গুলো রাখবে। তো এটা আসলে আমরা নিজেরাও যে ডেটাবেসে গেলে বুঝতে পারবো যে ভাই ডেটাবেসে এখানে কি আমি সবকিছু ক্লিয়ার করতে পারবো, বিষয়টা এরকম না, বাট সবগুলোর অ্যাক্সেসিবিলিটি এখানে আছে। রাইট? ক্লিয়ার? এখন আসেন ডেটাবেস কোথায় বানাবো। ডেটাবেস বানানোর জন্য আমাদের এই যে মাইএসকিউএল অ্যাডমিনে ক্লিক করতে হবে। আমি মাইএসকিউএল অ্যাডমিনে ক্লিক করলাম। মাইএসকিউএল অ্যাডমিনে ক্লিক করার পর এই যে এখানে লোকালহোস্ট স্ল্যাশ পেজ মাইডমিন নামে একটা ইউআরএল তো ইয়া হবে, রান করবে। ওকে, আমি এটাকে কপি করে আমি একটু এক ইয়াতেই নিয়ে আসি, এক ছাতার নিচে নিয়ে আসি। ওকে, এই যে এটা এখন দেখতে একটু অড লাগতে পারে, এটা দেখতে এটার একটা স্ট্রাকচার কেমন জানি কেমন কেমন লাগে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট খেলে আপনার কাজ হলো এটাতে তেমন কোনো কিছুই করতে হবে না, আপনার কাজ হলো জাস্ট এই যে নিউতে আসবেন, নিউতে এসে আপনি জাস্ট খেলে একটা ডেটাবেস বানাবেন, যেমন WP হাইপেন 2504। ঠিক আছে, এটা কি বানানো জটিল? স্পেস দেওয়া যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার দুই, ডেটাবেসের জন্য ওই যে ক্লাস নেমের যে রুলস গুলা, নাম্বার দিয়ে শুরু করা যাবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। আন্ডারস্কোর আর হাইপেনটা হলো স্যার এটা কোথায় ক্লিক করে আসলো? এটা হলো আপনাদের এই যে জ্যাম্পের মাই স্কুলের যে অ্যাডমিনটা আছে সেখানে ক্লিক করলেই এই পার্টটা চলে আসবে। এই যে আমি আবার ক্লিক করলাম, এই যে দেখেন এই যে চলে আসছে। আমি নিউতে গিয়ে পরে আমি আবার ডেটাবেস বানাচ্ছি। ওকে, সব ক্লিয়ার? এখান থেকে আমি জাস্ট খালি এখন থেকে ক্রিয়েট করবো, আর কিচ্ছু করি না, আমি জাস্ট খালি নামটাই বানাইছি, ক্রিয়েট, দ্যাটস ইট। আচ্ছা, কাউকে রিপিট দেখানোর প্রয়োজন পড়লে এটা একটু পরে, আগে আমি টপিকটা শেষ করি, দেন রিপিট হবে। ওকে, এই যে ইনস্টলেশন ডান, আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি নেক্সট কাজ কি করব? নেক্সট কাজ এখান থেকে শেষ। আমি যে ডাটাবেসের নামটা সেভ করেছি ওই ডাটাবেসের নামটা আমার কাছে থাকতে হবে, নাম্বার ওয়ান। আমি এখানে লেটস গোতে গেলাম, লেটস গেটে ডেটাবেসের নামটা দিয়ে দিলাম। ডেটাবেসের নামটা কি ছিল? WP 2504। এখন ইউজার নেম, পাসওয়ার্ড কি কি লাগবে সেগুলো আমাকে অ্যাড করতে হবে। এখন ইউজার নেমটা কি? দেখেন আমি কি কোনো ইউজার নেম বানাইছি, ইউজার বানাইছি? আমি তো ইউজারই দেই নাই। এখন কত হলো, লোকাল হোস্টে আমাদের ইউজারটা এত মিন্ডাটরি না। ঠিক আছে, এখন ইউজার কি জিনিস, মানে বিষয়টা অনেকটা এরকম, ওই আমরা আবার লাইব্রেরি এক্সাম্পলেই ফেরত আসি। আমি লাইব্রেরিয়ানের সিস্টেমটা বানাচ্ছি, এখন লাইব্রেরিয়ানের যে সিস্টেমটা, মানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে মেনটেন করার জন্য একজন তো লাইব্রেরিয়ান লাগবে, ওই তো একটা ইউজার, বা ও তো ম্যানেজার। তো ওই যে ম্যানেজমেন্টের জন্য একজন ইউজার লাগবে। তো ডেটাবেসের ডিফল্ট ভাবে আমাদের যে লোকাল সার্ভার, মানে জ্যাম্পের বা লোকাল সার্ভারের ডেটাবেসে ডিফল্ট ভাবে একজন ইউজার থাকে, আমরা সেটাই ব্যবহার করব। সেই ডিফল্ট ইউজার নেম, ইউজার নেমের নামটা হলো কি, ডিফল্ট ইউজার নেমটা হলো রুট। ঠিক আছে, পাসওয়ার্ড কিচ্ছু দিবেন না, যা ডাটাবেস হোস্ট টেবিল প্রিফিক্স সেম যা আছে তাই থাকবে। তার মানে আমাদের এখানে দুটো কাজ করতে হবে, ডেটাবেস তৈরি করে ডেটাবেসের নাম আর ইউজার নেমটা রুট দিয়ে দিতে হবে। এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনাদেরও সেম কাজটাই করতে হবে। ডেটাবেস নামটা জাস্ট খালি আপনাদের যেটা লাগবে না আপনার নাম সেটাই হবে, বাট এছাড়া বাকি সবকিছু এই যে রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডও লেখা থাকবে না, কিছুই না, জাস্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা যখন ইনস্টলেশন করবেন সেম ডেটাগুলোই ইনপুট করে দেবেন। ওকে, ক্লিয়ার? এখন আসেন আমি এটাকে সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে বললো যে হ্যাঁ আপনার ডেটাবেস পাওয়া গেছে, অলরাইট, আপনি এখন নেক্সট ফার্দার কাজগুলো করতে পারেন। যদি আপনার ডেটাবেস কানেক্ট না হয়, কোন কারণবশত ইরর আসে, তখন কিন্তু এখানে তারা বলবে যে হ্যাঁ ভাই আপনার ডেটাবেসের নামের সাথে মিলতেছে না, বা আপনার ডেটাবেস কানেক্ট হচ্ছে না, আপনি আপনার নামটা চেক করে আসুন।
ওকে, রান দ্য ইনস্টলেশন। ওকে, এখন আসেন আবার ইউজার নেম পাসওয়ার্ড। এখন এটা আবার কিসের ইউজার নেম? ইজি করে বলে দেই, এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার কাছে চাচ্ছে, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা হলো আপনার এই যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলের জন্য। এখন অ্যাডমিন প্যানেল কি জিনিস? দেখেন, ওয়ার্ডপ্রেস একটা সাইট, যেমন আমার ওয়েবসাইটটা একটু দেখেন, abdullahwebpro.com। এটা কি? এটা হলো আমার ওয়েবসাইট। এখন আমি আমার এই ইউআরএলটা আমি যাকে দিব, পুরো পৃথিবীতে সবাই এই সেম স্ট্রাকচারড ওয়েবসাইটটাই দেখতে পাবে। বিষয়টা বুঝতে পারছি? সেম স্ট্রাকচারড ওয়েবসাইটটাই তারা এখান থেকে দেখতে পাবে, স্বাভাবিক। এখন এই জায়গাটায় আমরা এখন যেটা করব সেটা হলো যে আমার যে ওয়েবসাইটের যে আমার এখানে লিখতে হয়েছে, এটা আমি হ্যালো আই এম আব্দুল্লাহ, আমার এখানে যে বাটনগুলো সেট আপ করতে হয়েছে বা পুরো ডিজাইনটা যে আমাকে তৈরি করতে হয়েছে, এটার তো একটা কি দরকার? অ্যাডমিন অ্যাক্সেস দরকার না? সেই অ্যাডমিন অ্যাক্সেসটাকেই আমরা এই কি কি দিব সেটাই এখানে সে চাচ্ছি। ধরেন আমি এখানে বললাম যে সাইট টাইটেল কি হবে, তো যে কোনো একটা, যে হ্যালো ওয়ার্ল্ড, মানে আমার জীবনের প্রথম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করলাম, হ্যালো ওয়ার্ল্ড। এগুলো এডিটেবল, শুধু জাস্ট এডিট করা যায় না ইমেল অ্যাড্রেসটা, ইউজার নেমটা, সরি। তো এখান থেকে আমি এটার নামে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম অ্যাডমিন। ঠিক আছে, এখন কথা হলো এটা যেহেতু লোকাল সার্ভার, সেই জন্য আমি অ্যাডমিন অ্যাডমিন দিচ্ছি, বাট ভবিষ্যতে এটা আমরা ভুলে যাবো অ্যাডমিন অ্যাডমিন কি জিনিস। কনফার্ম উইক পাসওয়ার্ড, হ্যাঁ কনফার্ম। ইমেল অ্যাড্রেস কি? যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, ধরেন আমি এখন দিয়ে দিলাম হলো এই যে এটা দিয়ে দিলাম। ওকে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ করে দিলাম। এখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কি? এটার মানে হলো আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, আপনি অবশ্যই ওয়েবসাইটটাকে কি করবেন? অনলাইনে করবেন। এখন অনলাইন করলেই আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের যে রোবট আছে তারা যাতায়াত শুরু করবে। যেমন গুগলের রোবট আছে, ঠিক আছে, মানে এই রোবটটা আমাদের চোখে দেখা যায় না, রোবট ওটা জাস্ট খালি বিহাইন্ড দ্য সিন তারা রোবট চেক করে। পরে বিং এর রোবট আছে, ইয়াহুর রোবট আছে, সার্চ যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোই এরকম রোবট আছে। তারা এই রোবট গুলোকে কি করে? আপনার ওয়েবসাইটে পাঠায় আপনার ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটা রেডি না, তো সেই জন্য আমরা এটাকে ইয়া করে ডিসকারেজ করে রাখবো। যখন ওয়েবসাইট পুরোটা রেডি হয়ে যায় তখন আমরা ইয়া করতে পারবো, আমরা অ্যাক্টিভ করে নেব। বুঝতে পারছি? এখন আমি ইনস্টলেশনে ক্লিক করার সাথে সাথেই বলবে যে কংগ্রেচুলেশন ইউর ওয়েবসাইট হ্যাজ বিন ক্রিয়েটেড, বা এই টাইপের একটা মেসেজ দিবে। যদি সব ঠিকঠাক থাকে, এই যে অলরেডি আমাদেরকে মেসেজ দিয়েছে। তো এখন আমরা কি করব? লগ ইনে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে, যে ইউজার নেম কি দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডের বেলাতেও অ্যাডমিন, এটাকে ব্যবহার করে আমি জাস্ট খালি এখানে লগ ইন করে ফেললাম। এই যে আসেন এখনো, একটু ওয়েট। এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওকে, এখন এই যে এটা কি, এটা কি আমার ক্লায়েন্ট সাইট, মানে ক্লায়েন্টরা কি বা ইউজাররা কি এই ইয়াটা দেখবে, এই ইন্টারফেস দেখবে না, এটা আমার অ্যাডমিন সাইট। ক্লায়েন্টরা বা ইউজাররা দেখবে হলো এই যে, আমি যদি এখন ভিজিট সাইটে ক্লিক করি নতুন ট্যাবে নিয়ে, এই যে ইউজাররা এটা দেখবে। বিষয়টা বুঝতে পারছি? ক্লায়েন্ট আমরা হিসেবে আমরা এটাকে ম্যানেজ করার জন্য আমরা এই পার্টটা দেখব, আর ইউজাররা এই পার্ট দেখবে। তো আমি যা মডিফাই করব, কি মডিফাই করব, এটাকে এখানে আমরা প্রেজেন্ট করার জন্য এই পার্টগুলোকে আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন আসেন কি কি আছে এখানে। উপরে দেখেন কয়েকটা বিষয় আছে। তো আজকের ক্লাসটা আরেকটু বিষয় আলোচনা হলো করি, সেটা হলো আমাদের এই ড্যাশবোর্ডের বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করে দিই। আর আজকের ক্লাসের কিন্তু আবার 1 ঘন্টা প্রায় 40 মিনিটের আরেকটা রেকর্ড ভিডিও আমি দিব। সেই রেকর্ড ভিডিওটা আপনারা কি করবেন? অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ বুধবারের আগে। সেটা আপনাদের এই ফোল্ডারের সাথে দিয়ে দিব। ওকে, তো এখন যদি আমি একটু এখানে দেখি, আমাদের এই জায়গাটায় আমার অনেকগুলো ড্যাশবোর্ড এটা সেটা আছে। তো আমি এখন যেটা করবো, স্ক্রিন অপশনে গিয়ে আমি এগুলোকে সবগুলোকে অফ করে দিব। এই যে স্ক্রিন অপশন গেলে আমার এই ড্যাশবোর্ডটা খালি। এখন এগুলো রাখলে ভালো দেখা যায়, তাই না? একটা ওয়েলকাম, একটা নিউজ পেপার দেখা যায়, বাট এটা আমার কাছে একটু হ্যাজেল লাগে। এবং আমি অনেক পার্সনকে দেখেছি তারা এই কাজটা, সেম কাজটাই করে, তো এটা তারা রাখতে চায় না। ওকে, তো এটা হলো প্রথম একটা বিষয়। তো এখানে আমি যদি 3টা ভাগে ডিভিশন করি, এই পুরো মানে ইন্টারফেসের মধ্যে আপনি 3টা পার্ট দেখতে পাচ্ছেন। টপ বার, এই যে উপরে এটা কি? টপ বার। বাম পাশের এটা টুল বার। আর এই যে ড্যাশবোর্ড, এই জায়গাটা এটা হলো কি? আপনার স্ক্রিন, বা এটাকে বলা যায় আমাদের ড্যাশবোর্ড বা মেইন স্ক্রিন পার্ট।
ঠিক আছে? ওকে। তো এখন আসেন টপ বারে কি কি আছে? টপ বারে ওয়ার্ডপ্রেস সম্পর্কে তথ্য নেওয়ার জন্য এই যে তথ্যের বিষয়গুলো আছে। আর এই জায়গাটায় ওয়ার্ডপ্রেসের ওই যে মানে মেইন ওয়েবসাইটে কি কি জিনিসগুলো দেখাচ্ছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? মানে আমি রেজাল্টে কি দেখতে পাই বা আমার অডিয়েন্স রেজাল্টে কি দেখতে পাবে এটা। আর এডিট সাইটে ক্লিক করলে আমার ওয়েবসাইটের এডিট পার্সনে চলে যাবে। এখন এডিট বলতে কি এডিট? এখন এই এডিটটা আসলে কি এটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে জানবো, আপাতত এটা জানার দরকার নেই। এটা অনেক বড় একটা পার্ট, আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অনেক লম্বা একটা আলোচনা করব। এরপর আছে উপরে কমেন্ট সেকশন। এখন আসেন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হয় 2003 সালে, 2003 সালে ইনস্টল হওয়ার পরে তাদের মূল অডিয়েন্স কারা ছিল? তাদের মূল অডিয়েন্স ছিল যারা ব্লগিং করে। দেখেন ওই সময়টা ব্লগিংটা অনেক জনপ্রিয় ছিল। ওই সময় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন ব্লগিং করতো মানুষ, অনেক ব্লগার ছিল, তাই না? তাদের আইডিয়া গুলো শেয়ার করতো, তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করতো ব্লগিং এর মাধ্যমে। তো ওই ব্লগিং থেকে যদি আপনি কোন অডিয়েন্স যদি কমেন্ট করে, সেই কমেন্ট গুলো মেনটেনেন্স থেকে শুরু করে আদার্স কাজগুলো তারা ওয়ার্ডপ্রেসে যেভাবে তারা 2003 সালে মেনটেন করতো ঠিক ওই রকম ইন্টারফেসে তারা এখনো পর্যন্ত ক্যারি করে। ঠিক আছে? হয়তোবা কালারে আপগ্রেড হয়েছে, হয়তোবা ইন্টারফেসে কিছুটা মডিফাই হয়েছে, বাট ফাংশনালিটি গুলো এখনো পর্যন্ত ওই সিমিলার ভাবে রাখা আছে। কমেন্ট সেকশন, কেউ যদি কমেন্ট করে এখানে কমেন্ট লিস্ট আসবে যে অমুক ব্যক্তি কমেন্ট করছে, তাহলে এখানে একটা কমেন্ট পেয়ে যাবে। এখানে দেখেন নিউতে গেলে পোস্ট মিডিয়া পেজ ইউজার, নতুন একটা পোস্ট করতে চান, নতুন একটা মিডিয়া ফাইল আপলোড করতে চান, নতুন একটা পেজ তৈরি করতে চান, নতুন একটা ইউজার তৈরি করতে চান, এই সবগুলো এখানে তারা দিয়ে দিয়েছে। অথচ এগুলো সব এখানে আছে যে পোস্ট মিডিয়া পেজেস এজ ইউজার্স। ডান পাশে আসেন, ডান পাশে এটা আপনার প্রোফাইল, এই বিষয়গুলো আপনাকে দেখাচ্ছে। উপরে পার্ট ক্লিয়ার। তো দ্বিতীয় পার্ট যেটা সেটা হলো পোস্ট। এটা ইম্পর্টেন্ট। দেখেন আপনি এটা ব্লগ পোস্ট করবেন, যেহেতু আপনি এখন আগে অ্যাজ এ বিগিনার ওয়ার্ডপ্রেসে, সেজন্য সবচেয়ে প্রথম যে পার্টটি সেটা হলো পোস্ট করা, ব্লগ পোস্ট করা। যেমন এখানে অলরেডি একটা ব্লগ পোস্ট আছে, তাই না? এখন আমরা আসি, এখন আমরা যদি ব্লগিং করতে চাই, ব্লগিং করার জন্য আমি এখন কি করবো? আমি এখন এখানে যেটা করবো সেটা হলো যে আমি এখন ধরেন ডেইলি সানে চলে গেলাম। আমি এখান থেকে যে কোনো একটা প্রজেক্টের ইউআরএল এর ক্ষেত্রে এই যে এখানে দেখেন তাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গুলো আমি এখান থেকে নিয়ে নিতে পারি। এই যে এটা হলো একটা হেডলাইন, কপি করলাম। কপি করার ক্ষেত্রে এখন আমি তো পোস্ট অ্যাড করতে হবে। এখন এই যে অল পোস্টের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে যদি আমি যাই, এখানে দেখেন প্রিভিয়াস যতগুলো পোস্ট আছে সেটার লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন তো একটাই আছে, কারণ ডিফল্ট ভাবে একটাই দেওয়া থাকে। বাকি যদি আপনি যত অ্যাড করতে থাকবেন তত এটা লিস্ট বড় হতে থাকবে। ওকে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এখন যদি আমি অ্যাড পোস্ট করি, এখন নতুন করে অ্যাড পোস্ট করতে গেলে এখন নতুন একটা ইন্টারফেসের সাথে নতুন একটা পোস্ট অ্যাডিশন দেখানো হবে। এখন আমার কন্টেন্টের বাম পাশে এই কলামগুলো আছে বা এই টুলস গুলো আছে থেকে ইজি মনে হচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে এরকম আসতে পারে। যদি এরকম আসে তাহলে কি করবেন? এই যে টপ রাইটে থ্রি ডটে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন মোড অথবা এই বাটনটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, অথবা এই যে শর্টকাট আছে কন্ট্রোল শিফট অল্টার এফ প্রেস করার সাথে সাথে আপনার এটা বাম পাশের টুলস গুলো দেখা যাবে। মানে এটা অ্যাটলিস্ট আপনাদেরকে একটু সান্ত্বনা দিবে যে এটা আসলে কোনো নতুন পেজ না, এটা হলো সেম পেজে, জাস্ট খালি একটা নতুন টুলস চলে গেছি আমরা। এখন এই যে টাইটেল লাগবে, টাইটেলটা আমি দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন লাগবে। এখন আগে ডেসক্রিপশন লেখার জন্য কত যে ইয়া করতে হইতো, তাই না? যুদ্ধ করা লাগতো। এখন আর তো যুদ্ধ বলতে কিছুই নেই, জাস্ট খালি এই যে এখানে কপি করলাম, কপি করে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন দিয়ে দেন। ইভেন দেখেন তারা প্রতিটা জিনিসের সুন্দর সুন্দর এই যে কলাম কলাম ব্লকিং মানে ব্লক ব্লক করে আলাদা আলাদা তারা করেই রাখছে। খুব সুন্দর না? এটাই কিন্তু কি অনেক সুন্দর। ওকে, একটা ব্লগ সাইটের টাইটেল দেওয়া হয়ে গেল, পোস্ট করা হয়ে গেল, এখন একটা ইমেজ দেওয়া লাগবে নাকি? তো আমি ইমেজটাকে সেভ করলাম। সেভ করে এখন আমি এই ইমেজটাকে এই যে আপডেট কোথায় করব? যখন আমি টাইটেলে থাকবো তখন দেখেন এই যে এই পাশটা নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে এরকম থাকলো তো এরকম থাকলো, যদি থাকে না থাকে তাহলে এই যে এই পাশটা এখানে এটাতে ক্লিক করে আপনার এই যে পোস্ট পার্টে চলে আসবে। দুটো পার্ট আছে, একটা হলো ব্লক পার্ট আর একটা পোস্ট পার্ট। পোস্ট পার্টে কি এই যে ফিচার ইমেজটা সেট করে দিবেন। ওকে, সিলেক্ট ফাইল, যে ফাইলে ডাউনলোড করে সেই ফাইলে ডাউনলোড করে এই যে ওপেন এবং সেট, ফিচার পোস্ট হয়ে গেছে। দেখেন সেম কাজটাই আমরা HTML সিরিজে করছিলাম, কত হার্ড মনে হয়েছিল না? প্যারাগ্রাফ মেনটেন করো, টেবিল মেনটেন করো, কত ঝামেলা। এখন ওই জায়গায় আর কোনো ঝামেলা বলতে কিছুই নেই, দুই বাটনেই মানে দুই ক্লিকে শেষ। কত ইজি না? তাহলে আমরা বুঝতে পারলাম আজকের ক্লাস পর্যন্ত কি কি আছে না আছে। ওকে, তো পোস্ট ক্রিয়েশন দেখলাম, তো পোস্ট আচ্ছা ক্রিয়েশন তো করলাম,
এখন পোস্ট সাবমিট করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এই যে উপরে দেখেন ডান পাশে যে পাবলিশ বাটন আছে, এই যে পাবলিশ বাটনে ক্লিক করলাম, এই যে এখান থেকে পাবলিশ হয়ে গেল। এখন আমি যদি ভিউ পোস্টে যাই, এই যে আপনার কন্টেন্টটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে ঠিক আছে, এই যে আমি যে ব্লগ পোস্টটা করলাম সেই ব্লগ পোস্ট এখন দেখতে পাচ্ছি আমি নিজে। এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না, কারণ আমি যদি আপনাদেরকে লিঙ্কটাও দিই কাজ করবে না, কারণ এটা শুধুমাত্র আমার এই কম্পিউটারের জন্যই প্রযোজ্য। তো আপনারা যখন করবেন আপনাদের কম্পিউটারের জন্যই সেম জিনিসটা কাজ করবে। তো এটা যদি আপনারা অ্যাসাইনমেন্ট দিতে চান, আজকের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হলো আপনারা এরকম 10টা ব্লগ পোস্ট করে আপনারা সেটা গ্রুপে সাবমিট করবেন। স্ক্রিনশট, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিলেন, দ্যাটস ইট। ওকে ওকে, এটা হলো একটা। দ্বিতীয় আসেন, এখানে ক্যাটাগরি ট্যাগ আছে। আমি এগুলোকে আজকে ডেপথ লেভেলে ডিসকাস না করি, আপনারা জাস্ট এটাকে বেসিক লেভেলে রাখেন। বাকিগুলো আমরা ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আরো ডেপথ লেভেল আলোচনা করব। এবার আসেন আমাদের পেজ। পেজ কি জিনিস? একটা ওয়েবসাইটে অনেক ধরনের পেজ তৈরি করা হয়ে থাকে। যেমন আমরা গত ক্লাসে তো আমরা ব্লগ পেজ তৈরি করেছিলাম না, স্পেসিফিক ব্লগ পেজ বা ডিটেল ব্লগ পেজ। একটা হলো হোম পেজ আর একটা হলো কি ডিটেল ব্লগ পেজ। তো ডিটেল ব্লগ পেজ তৈরি করেছি, যেভাবে আমরা কাজ করেছি ঠিক ওই প্রসেসটা এখানে ফাংশন করবে। তবে এখন যে পার্থক্যটা হবে সেটা হলো কি, সেটা হলো পেজটা ব্লগ সাইট কম না হয়ে সেটা অ্যাজ এ অন্য একটা পেজ, যেমন অ্যাবাউট পেজ হইতে পারে, সার্ভিসেস পেজ হইতে পারে, সেরকম সাইজ পেজ হবে। বিষয়টা বুঝতে পারছি? ওকে, তো পেজ তৈরি করব কিভাবে? এটা তো পাবলিশ হয়ে গেছে, জাস্ট খালি পেজে যাব, অল পেজ যাব। অলরেডি দুটো পেজ বানানো আছে, আপনি এখান থেকে জাস্ট খালি একটা নতুন পেজ অ্যাড করতে চাইলে দেখেন প্রসেস সেম, প্যাটার্নটা সেম। এখানে দেখেন তারা কিছু প্যাটার্ন দিয়ে দিচ্ছে, মানে কিছু তারা ফিচার দিয়ে দিচ্ছে যে ভাই আপনি কি এরকম কিছু চাচ্ছেন কিনা। আমি বললাম যে না, আমার এটা দরকার নাই। ওকে, এরপর আমি একটা পেজের নাম দিব, টাইটেলে গিয়ে আমি পেজের নাম দিয়ে দিলাম ধরেন সার্ভিসেস। ঠিক আছে, জাস্ট এতটুকু করলেই এনাফ, আর কিছু দরকার নেই। এখানে পেজের আর কি কি হবে এটারও দরকার নাই। আপনি যদি পাবলিশ করে দেন, নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে, এখন আপনি ভিউ পেজ করে আপনি নতুন পেজটা ভিউ করতে পারেন। এই যে সার্ভিস। ওকে, তো আশা করি ক্লিয়ার। তো আজকের হোমওয়ার্কটা হলো কি, ব্লগ পেজ তৈরি করা এবং সেই ব্লগ পেজগুলো তৈরি করে সেখানে কি করা, আপনাদের যতগুলা আছে ব্লগগুলো আছে সেগুলো সাবমিট করা। আর আপনাদেরকে একটা প্রি রেকর্ডেড ভিডিও দিব, প্রি রেকর্ড ভিডিওর মধ্যে এই দুইটা ভিডিও থাকবে। একটার ভিডিওর এটার লেন্থ হবে প্রায় 40 মিনিট, আর এটার লেন্থ হবে প্রায় 6 থেকে 7 মিনিট। ওকে, তো এই দুটো ভিডিও দেখে নিলে আপনারা সবগুলা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং আশাবাদী যে আমাদের এই টপিকটা 100% কভার হয়ে যাবে। ওকে, অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আর এর পাশাপাশি যাদের কোশ্চেন আছে এবার একটু হ্যান্ড রেজ করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যান্ড রেজ করেন, আমাকে একটু সময় দেন। দাঁড়ান, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রাইস তো আমার করাই ছিল স্যার। হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিট অলরেডি দেওয়া আছে, আপনারা জাস্ট খালি অ্যাটেন্ডেন্স শিটটা অ্যাটেন্ডেন্সে দিয়ে দেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কি গুগল থেকে ডাউনলোড করেছেন? হ্যাঁ, ডাউনলোড করেছি গুগল থেকে। ভিডিওগুলো কখন দিবেন? আপনাদের মেইন ভিডিওর যে ফাইলটা আছে সেই ভিডিওর ফাইলের সাথে দিয়ে দিব। আর রেকর্ড শেষ হলেই সাথে সাথে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। কোয়েশ্চেন আমি জাস্ট যার নাম ডাকবো তার অনুসারে ডাকবো। হ্যাঁ, আপনারা ওইভাবে জাস্ট খালি ইয়া করবেন। হ্যাঁ, ফাইরুজ রহমান কোয়েশ্চেন। আর যারা অ্যাটেন্ডেন্স দেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ফাইরুজ রহমান, একটু আর্লি করতে হবে। হ্যাঁ, ওকে, নাই মনে কোয়েশ্চেন। আচ্ছা, ঝন্টু হোসেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। যার কোয়েশ্চেন যাকে বলবো শুধুমাত্র উনি। হ্যাঁ, ফাইরুজ সাহেব। স্যার আমরা তো ডোমেন হোস্টিং ফ্রিটা শিখলাম, এখন আমরা পেড যেটা কিনে করব ওটা শিখবো কিনা এটা হ্যাঁ, একটু ওটা শিখবো, আমি তো বললামই ওটা শিখবো ইনশাল্লাহ। ওটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস টপিকটা ক্লিয়ার করে দেন আমরা ওটা শিখবো। ওটা আবার নতুন করে শিখতে হবে স্যার? এক্স্যাক্টলি, এরকমই। হুম, ওকে। ঝন্টু হোসেন। স্যার ওয়ার্ডপ্রেস 6.7 এটা নিব ডাউনলোড এখন তো গুগল থেকে? 6.8 চলে। সরি আপনি 6.8। শুধুমাত্র, হ্যাঁ, আপনি শুধু লেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, তখন wordpress.org থেকে আপনাকে তারা এই যে ডাউনলোড লেটেস্ট ভার্সন ডাউনলোড দিবে।
আবার জ্যাম ফাইল ইনস্টল ডাউনলোড করার আগে এটা করে নিব, তাই না? না না না, মানে এট এ টাইম করতে পারেন, আগে পরেও করতে পারেন, তবে ঠিক আছে, আপনার জ্যামটা আগে দরকার আর কি, দরকারটা জ্যাম আগে। হ্যাঁ, আচ্ছা ওকে। এবার আসেন এমএস ফ্যাশন, যিনি কোয়েশ্চেন করতে চাইছিলেন। ছদ্মনাম এমএস ফ্যাশন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার আসল নাম কি? সোহেল রানা স্যার। হ্যাঁ, কি বললেন? স্যার কোশ্চেনটা হচ্ছে সোহেল রানা। সোহেল রানা স্যার, হ্যাঁ। নামটা চেঞ্জ করে নিন, হ্যাঁ। ছদ্মনাম আমরা অ্যালাউ করি না যদিও। হ্যাঁ অবশ্যই স্যার, আমাদের না এটা আমি ওই হঠাৎ করে ঢুকছি তো যার হ্যাঁ কারণে হ্যাঁ হ্যাঁ, জিমেলটাতে এটা দেওয়া ওকে ওকে, নো আছে। প্রবলেম। হ্যাঁ, কোশ্চেনটা বলেন। স্যার ওই কোশ্চেনটা স্যার লারাভেলটা কি আমি একটু জানতে চাইছিলাম। লারাভেল এটা হলো একটা ইয়া বলা যায় ফ্রেমওয়ার্ক, এটা হলো পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক, এতটুকুই জানেন এনাফ। এখন এটার বিস্তারিত আচ্ছা জানতে গেলে এটা একটা বড় পার্ট আচ্ছা, হয়ে যাবে। ঠিক আছে স্যার। আমরা যে ক্লাসটা দেখলাম, তো আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, তো ওইটা কি সেম ক্যাটাগরিতে হবে নাকি? ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব ই কমার্স ওয়েবসাইট, এবং সেটাও আমরা দেখব, ঠিক আছে? সেটা আপনি লারাভেল দিয়েও করতে পারেন, ই কমার্স সাইট ওয়েবসাইট দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারে, তো আমরা করবো ইনশাআল্লাহ। স্যার ওই ই কমার্সের জন্য যদি আমি করি তাহলে কি যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড দেখালেন এই সফটওয়্যারটাই ডাউনলোড করতে হবে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য? লাগবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে, আমার ডোমেইন কেনা আছে, হোস্টিংটার ম্যাচ শেষ হয়ে গেছে, তো আমি কি হোস্টিংটা নিয়ে কি এটাতে ট্রাই করবো স্যার? দুটোই করেন, হোস্টিং নিয়েও করতে পারেন, আর যদি হোস্টিংটা একটু হোল্ড করতে চান হোল্ডও করতে পারেন। 2 ক্লাস পরে আমরা হোস্টিং নিয়েই কাজ করব। আর এর মাঝখানে যেটা করতে পারেন সেটা হলো যে আপনি এখন আমার হোস্টিং এর জ্যাম ডাউনলোড ম্যাচটা করে শেষ হয়ে গেছে স্যার, মানে রিনিউ করবেন আর কি, ওটা পরে জ্যাম। আপনি শুনেন। জ্যামটা ডাউনলোড করেন, যেটা ক্লাস বাই পুরো ক্লাসে দেখেছি, ওই পুরো ক্লাসের পুরো অ্যাক্টিভিটিটাই জি খেয়াল স্যার। করেন ইনশাআল্লাহ। স্যার ক্লাসের কি সমস্যা আছে কি? না শেষ হয়ে গেছে, তাহলে আমি বের হয়ে যাবো। বুঝি নাই কথা। ক্লাস তো শেষ স্যার, এখন তো তাহলে আমি বের হতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাদের কোশ্চেন নাই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে লিভ নিতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সামাদ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, বলছিলাম স্যার, হোমওয়ার্ক জমা দিয়েছি ওই যে জিমেল 02 একটা ওয়েবসাইট, মানে ফেসবুক গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপটাতে জয়েন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, জুবাইরা খানম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আমার হচ্ছে যে জ্যাম অ্যাপের এমএসকিউএল পাশে যে অ্যাডমিন প্যানেলটা আছে ওইখানে ক্লিক করার পর অ্যাক্সেস ডিনাই আসতেছে বারবার। তাহলে ইনস্টলেশনটা হয়নি। আপনার কি আগে ইনস্টল ছিল নাকি না এখন নতুন ইনস্টল করেছেন মাত্র? স্যার আমি ক্লাসের সাথে সাথে নিউ ভাবে করেছি। হুম, আচ্ছা, যখন আপনি অ্যাডমিনে ক্লিক করেছেন তখন হয়তোবা কিছু পপআপ এসেছে বা এরকম কিছু এসেছিল, যেমন অ্যালাউ, যেমন স্যার ওনার এরকম ক্ষেত্রে কোনো পপআপ আসেনি। তানভীর সাহেব এটা যেমন ছিল না ওরকম স্যার, আসেনি কোনো না? কিছু আচ্ছা, এটা না। একটু ইরর হয়েছে, আপনাকে হয়তো একটু আলাদা করে বিষয়টা দিয়ে দেখিয়ে দিলে হয়ে যাবে। এরকম অনেকেরই সমস্যা হবে। আচ্ছা, আপনি একটু তাহলে হোল্ড করেন, হ্যাঁ। আপনি এটা রিইনস্টল চাইলে রিইনস্টল করতে পারেন, মানে আনইনস্টল করে আবার রিইনস্টল, এটা করলে আবার ঠিক হয়ে যায়। এটা মাঝে মধ্যে ওই মাঝখানে অনেক কিছু ব্রেক করার কারণে এই প্রবলেমটা আসে আর কি। আর যদি আপনি একটু হোল্ড করেন সেম প্রবলেম হয়তো আরো 2-1 জনেরও আসবে। স্যার তাহলে স্যার আমি তো সফটওয়্যারটা রিমুভ করে আবার হচ্ছে ইনস্টল করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আনইনস্টল করে রিইনস্টল করেন আবার। না, ঠিক স্টার্ট না আছে করে স্যার, অ্যাডমিন থ্যাংক ইউ। অপশনে ক্লিক আসসালামু করা আলাইকুম। যায় না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সালাউদ্দিন সাহেব। অ্যাডমিন স্টার্ট না করে অ্যাডমিন ক্লিক করা যায় না। ওকে, রাবিয়া আক্তার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আমার হচ্ছে আমার যদি সাবডোমেনে যদি আপনি যে ক্লাসগুলো দিচ্ছেন, এখন তো ক্লাস আমাদের হতেই থাকবে, সাবডোমেন ক্রিয়েট করে আমি সেখানে যদি এই কাজগুলো করি, হোমওয়ার্ক গুলো করি, তাহলে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম, অল গুড। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আওলাদ হোসেন।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো লারাভেলে কাজ করি এই জেম দিয়ে, বুঝছো? হুম অনেকদিন করা হচ্ছে না, এখন আবার করবো। সেম জেমে যদি আমি লারাভেল এবং এটার কাজ করি, সেক্ষেত্রে কি সমস্যার কোনো সম্মুখীন না হতে না, পারি? কোনো কনফ্লিক্ট বা কোনো সমস্যা হবে না, অল গুড, আপনি গুড টু গো, আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জাস্ট খালি আপনি এটা যেটা করবেন সেটা হলো যে আপনি ডিরেক্টলি, যদি এরকম হয় যে আপনি ডিরেক্টলি এসি ডক্স এর ভিতরেই লারাভেল ইনস্টল করে ফেলছেন, তাহলে দুই একটু সমস্যা হতে পারে। মানে লারাভেলের না না, ভিতরেই আমি আলাদা আলাদা তো ফোল্ডারাইজ আমরাও করে তো। রাখছেন, তাহলে গুড, হ্যাঁ হ্যাঁ, তাহলে গুড, তাহলে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। তানভীর হাসান শারজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার মেইনলি আমার প্রবলেমটা হচ্ছে যে আমি এর আগে মানে আমি মূলত শপিফাই নিয়ে কাজ করতাম। তো হুট করে আমার ক্লায়েন্ট আর কি ওয়ার্ডপ্রেসে মুভ করে, এরপরে আমাকে হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশনের কাজগুলো আমাকে দেয় আর কি। কিন্তু এখন আমার ওয়ার্ডপ্রেসের একদম জিরো নলেজ, যার জন্য আমি এদিকে কোনো কিছুই করতে পারতেছি না ঠিক মতো। তো ওকে আমি এটার জন্য হচ্ছে আমার আরেকজন ফ্রেন্ডের সাহায্য নিয়ে আমি জ্যাম্প আর কি ইনস্টল করছিলাম। তো ওইখানে আমার যে মানে ডেটাবেস তৈরি করা, ওইটা টোটালি হচ্ছে আমার নাম দিয়ে প্লাস আমার মানে আমি আমার পার্সোনালাইজ আর কি পাসওয়ার্ড টাসওয়ার্ড ইউজ করে ওটা করছিলাম। তো ওকে ওইটাতেই কি আমি ওই সেম জ্যাম্পে কি আমি হচ্ছে কাজ করতে পারবো এখন, নাকি আমি নতুন করে আবার না আনইনস্টল না, করে দরকার আবার নেই, ইনস্টল? আনইনস্টল করার দরকার নেই। আপনি যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করেছেন ওটা আলাদা থাকবে, ঠিক আছে? আপনি আরেকটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটাতে আপনি আবার কি করবেন, নতুন করে ডেটাবেস তৈরি করতে হবে। তো সবকিছুই নতুন, মানে যতবার আপনি ওয়ার্ডপ্রেস আচ্ছা ইনস্টল করবেন ততবার সবকিছু নতুন হবে। তো যদি আপনি নতুন করেই বানান, আমি যে ফর্মুলা বা যে প্রসেসটা দেখেছি ওই প্রসেসটাও যদি হয়, এনাফ আচ্ছা কাজ আচ্ছা, তার করবে। মানে কি স্যার আমি হচ্ছে ওই নতুন করে আবার ওই ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করে দেন হচ্ছে করতে হবে নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্সট্রাক্ট করে ওই মানে প্রসেসটা ওইখান থেকে শুরু করে, আবার জ্যাম্প ইনস্টলেশনে না গিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, জসিমউদ্দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে এই পেজে কাজ করলাম অ্যাডমিন পেজে, হুম মানে অ্যাডমিনে যেখানে কাজ করলাম প্যানেলে, এর মধ্যে কি আবার আমাদের পেজ কিনা লাগবে বা পেজের জন্য আলাদা মানে অপশন আছে, না এখানেই আমরা কাজ করবো? এখন তো আপাতত খুবই টিম স্টার্টআপ ইয়াতে আছি, টিমের কথা আর্লি বলছি স্যার। স্টেজে আছি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তো জি সেই ক্ষেত্রে এখন আমাদের যদি কোনো পেজ তৈরি করা লাগে আমরা সেখানেই তো কাজ করব। আপাতত শুধু পোস্ট বানাবেন। আমরা যে শুধু কি করেছি, পোস্ট লিখেছি না, অ্যাড পোস্ট। আমি স্যার। জাস্ট খালি পেজটা তৈরি করে দেখিয়েছি, বাট আমরা আপাতত পেজের মধ্যে কাস্টমাইজেশন পরে দেখবো। জাস্ট খালি পোস্টের মধ্যে যে অ্যাড পোস্ট, পোস্ট অ্যাড করেন, খালি 10টা পোস্ট অ্যাড করবেন এখানে, ঠিক ঠিক আছে? আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে ইউ স্যার। ওকে ওকে। আবরার শাহরিয়ার। ভাইয়া আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হুম এটা কি মানে যে কোনো ব্লগ সাইট, নিউজ সাইট, ব্লগ এরকম বানাই দিলে হবে না কি করতে হবে? কোনো সমস্যা নেই, জাস্ট খালি আপনি 10টা ব্লগ পোস্ট করলে আপনি এখানে দেখবেন যে আপনার এখানে অল পোস্টে গেলে আপনি 10টা ব্লগ পোস্ট করতে পেরেছেন, এটার এখানে একটা লিস্ট দিবে যে আপনার 10টা ব্লগ হয়েছে। আপনি এটারও ছবি দিতে পারেন, ঠিক আছে? স্ক্রিনশট তুলে। আমার হচ্ছে আর কি একটা ভাই একটা নিউজ ওয়েবসাইট বানানো ছিল যে প্র্যাকটিস হিসাবে। হুম তো আপনি আমি কি নতুন আরেকটা করেন, নতুন আরেকটা করেন, সমস্যা নেই। প্র্যাকটিস তো করছেন, তো আরেকবার নতুন প্র্যাকটিস করেন, তাহলে রিপিট হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। ওকে ভাই, ঠিক আছে। ওকে। আবরার মুস্তাফিজ আনোয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি স্যার বলেন। স্যার আমাদের ফেসবুক গ্রুপ কি হয়েছে বেসেন? হ্যাঁ হয়েছে তো, আপনি জয়েন নাই? মেসেঞ্জার না গ্রুপ, স্যার। মেসেঞ্জার গ্রুপ এখনো তৈরি হয়েছে, বাট এখনো সবাই জয়েন হয় নাই। ওই ফর্মটা ফিল আপ করে দেন, আপনাকে একটা ফর্ম দিয়েছিলাম না? আচ্ছা, পাবেন কি না? স্যার ফ্ল্যাপ করে দিছি। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি অ্যাড করে দেব। ওকে, হাফিজ দেওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি স্যার। স্যার আমার তো কারেন্ট চলে গেছিল, আমি আপনার এইটা মোটামুটি স্টাডি করতে পারিনি, দেখতে পারি। যাই হোক, রেকর্ডের ক্লাসটা দেখবো আর কি। স্যার আমার এই ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে HTML কমান্ড আর CSS কমান্ড গুলি কি স্যার শেষ হয়ে গেছে, মানে আরো সামনে পাবো নাকি যা দিয়েছেন ওইগুলি? আমরা যতটুকু দরকার ততটুকু শিখে ফেলছি মোটামুটি, আমাদের আর আপাতত লাগবে না। যেটা লাগবে সেটা আমরা হ্যালো, ইনশাআল্লাহ অন ক্লাস কমপ্লিট করব। আচ্ছা, মানে আরো কমান্ড আছে HTML এর আর CSS এর আরো কমান্ড গুলি আছে, তাই তো স্যার? হ্যাঁ, আরো অনেক আছে, আমরা তো জাস্ট কিছুই দেখিনি আচ্ছা, এক প্রকার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, সোহেল রানা। হ্যাঁ, MS ফ্যাশন।
স্যার ওই লারাভেলটা ভালো নাকি ওয়ার্ডপ্রেসটা ভালো? আমার একটু কনফিউজ ছিলাম স্যার। ডিপেন্ড অন কাস্টমার, ঠিক আছে? কাস্টমারের যদি পকেটে 2-2.5 লাখ টাকা থাকে লারাভেল ভালো। কাস্টমার কাস্টমার যদি এখন 50,000 টাকা নিয়ে বলে যে ভাই ই-কমার্স বানান, তাহলে ওয়ার্ডপ্রেস ভালো। ও আচ্ছা স্যার, লারাভেলটা বেটার। বেসড অন বাজেট। ওকে, শুভ দাস। জি স্যার। হ্যাঁ, আনমিউট করে কথা বলতে হবে। শুভ, শুনতে পাচ্ছেন স্যার? আপনার মনে হয় মাইক্রোফোন সমস্যা নাকি? আপনি এর আগেও ক্লাসে গুলোতেও চেষ্টা করেছিলেন মেবি কথা বলার জন্য, আমরা শুনতে পাই না। আচ্ছা, সাদেক আক্তার নিপুণ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে গিয়ে স্যার, আমরা যে ওই 10টা ব্লগ পোস্ট করব, যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে করলেই তো হবে, তাই না স্যার? কোনো সমস্যা নাই, হ্যাঁ কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা আচ্ছা, থেকেই করেন। জাস্ট ফর প্র্যাকটিস এর জন্য, হ্যাঁ। হুম, আর হ্যাঁ। একটা স্যার হচ্ছে গিয়ে স্যার, আমরা যে ওই ইয়েতে জাম্পের মধ্যে যে গিয়ে যে স্যার WP 2504 দিয়ে যে একটা করলাম, ফাইল খুললাম স্যার ওয়ার্ডপ্রেস থেকে স্যার, ওইটা কি স্যার প্রত্যেকবারই স্যার ডাটাবেস তৈরি করার ক্ষেত্রে কি এক্সট্রাক্ট ফাইল করে নিতে হবে স্যার? হ্যাঁ, মানে হলো যতবার আপনি নতুন নতুন প্রজেক্ট বানাবেন ততবারই পুরো প্রসেসটা করতে হবে, রিপিট করতে হবে। আচ্ছা, নতুন করে আবার ওইভাবে ইনস্টল করে নিতে হবে এক্সট্রাক্ট করে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখন যে আমরা প্র্যাকটিস করব মাত্র যে বানালাম স্যার, আপনি যে দেখালেন যে ওয়েতে যে একটা যে ফাইল ডাটাবেস ক্রিয়েট করলাম, এটার মধ্যেই তো এখন প্র্যাকটিস করলে হবে, নতুন করে বানাতে হবে না? আপনি যে ধরেন আপনি তো একটা প্রজেক্ট আপনি তো একবার দুইবার প্র্যাকটিস করবেন, আপনি হয়তো 3-4 বার করতে হুম পারেন, তাহলে যতবার করবেন ততবারে আপনাকে হুম নতুন হুম ডেটাবেস বানাইতে হবে, নতুন ইয়াতে ফোল্ডারে প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল, আমি প্রথমবার করলাম ফিকশনাল ইউনিভার্সিটি ফোল্ডারে, প্র্যাকটিস হয়ে গেছে, আমার হুম মনে হচ্ছে না আমার আরেকবার রিপিট করা উচিত, প্র্যাকটিস হুম 2503-এ গেলাম। অন্য তো এটাও হ্যাঁ, আবার পুরোটাই মানে রিপিট করলেই আপনার, আর মাঝখানে আর নতুন প্যারানো করে। ডেটাবেস কয়টা তৈরি হচ্ছে, ডেটাবেসের ভিতরে কি কি হচ্ছে, এটার মাথা ব্যথা নেওয়া লাগবে না। আপনি জাস্ট আপনার মতো করে কাজ করে যাবেন। আচ্ছা, আর প্রতিবারই স্যার ওই ইউজার নেম আর পাসওয়ার্ড ওই অ্যাডমিনই দিব? সুবিধা আপনার যেটা মনে থাকে, যেমন আমার অ্যাডমিন মনে থাকে, তো আমি অ্যাডমিন দিয়েছি, আপনার আপনার মতো দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি যদি মাল্টিপল প্রজেক্ট করতে চাই সেজন্য আমাকে প্রতিটা প্রজেক্ট ফাইলের ভিতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে? অবশ্যই, আপনি তো ওয়ার্ডপ্রেসেই কাজ করবেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল না করেন তাহলে তো কাজ করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস ওই যে এক্সট্রাক্ট করতে হবে, এরপরে জ্যাম থেকে অ্যাপাচি অ্যাডমিনে গিয়ে পুরো প্রসেসটা রিপিট করতে হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই।